আপনার নাম আবির? হুম। নসু ম্যাম আপনাকে ওনার অফিসের রুমে ডেকেছে। আচ্ছা। আবির কাঁধে ব্যাগ ঝুলিয়ে নুসু ম্যামের রুমে যেতে থাকে। কিছু সময় পর নুসু ম্যামের রুমে এসে দরজার সামনে দাঁড়ালো। ওনার টেবিলের ওপর নেম প্লেটে নামটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, ডাক্তার নুসরাত নুসু, সাইকোলজিস্ট। দরজার সামনে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে নুসু ম্যাম বললেন, ভেতরে আসো। আবির মাথা নিচু করে ভদ্র ছেলের মতো ম্যামের টেবিলের সামনে এসে দাঁড়ালো। বসো। না ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। বসো বলছি। জি। আবির চেয়ারে বসলো, চোখ দুটো নিচু করে টেবিলের দিকে তাকিয়ে আছে আবির। আবিরের মুখের দিকে চেয়ে আছে নুসু ম্যাম। এসি রুম, ঘরের মধ্যটা বেশ ঠান্ডা। নুসু ম্যাম বলল, আবির, তোমার কেন মনে হয় শিক্ষিত মানুষেরা কখনো সঠিকভাবে শিক্ষিত হয় না? তারা কেন মানুষ চিনতে ভুল করে? ম্যামের প্রশ্ন শুনে আবির মুচকি হাসল। নুসু ম্যাম কপাল কুঁচকে তাকায় আবিরের দিকে। নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে আবিরের সামনে। তবে নুসু ম্যাম এখন ঠিক ভালো মতোই জানে আবির খুব সিরিয়াস একটা ছেলে। চুপচাপ থাকা মানুষগুলো একটু বেশি বুদ্ধিমান হয়, বেশি বকবক করা মানুষেরা কেবল বকবকই করতে জানে। কোনো মানুষই তো শিক্ষিত না যতক্ষণ না সে নিজের মাঝে অহংকার রাখে। আর মানুষ চেনা সহজ কোনো কাজ নয়। মানুষ সহজে কাউকে চিনতে পারে না, আবার কাউকে চেনাতে সাহায্য করে না। শিক্ষিত মানুষ নয়, বরং সব পর্যায়ের মানুষ অহংকার করে থাকে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম অহংকার করেছিল। আল্লাহ তাকে জেলে বানিয়ে নদীতে মাছ ধরিয়েছিল অহংকারের জন্য। এই কারণে অহংকার থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই শিক্ষিত হতে পারবেন। আমাদের সমাজে শিক্ষিত মানুষ হলো তারা যারা এমবিএ, বিবিএ, বিসিএস, সিটার্স পাশ করার লোকজন। মজার ব্যাপার হলো এইসব ডিগ্রি অর্জিত মানুষেরা গাড়িতে বসে খাবার খেতে খেতে যায়, আর রাস্তায় সেই খাবারের প্যাকেট ফেলে দিয়ে এসিওয়ালা রুমে বসে পত্রিকা পড়ে। দেশে আবর্জনা বেড়ে যাওয়াতে আজীবন বেঁচে থাকাটা ক্ষুণ্ণ হয়ে গেছে। তখন সেই পত্রিকা পড়া ব্যক্তিগুলো মনে মনে বলে, দেশের এই অবস্থা হচ্ছে শুধুমাত্র ননসেন্স মার্কা লোকেদের জন্য। কেন যে এমন করে? কিন্তু ওরা জানে না, রাস্তার পাশে বস্তিতে রেল লাইনে থাকা মানুষগুলো ওই রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো তুলে ডাস্টবিনে ফেলে রাখে। এবার আপনি বলুন, মানুষ কিভাবে চিনবেন? এসি রুমে বসে থাকা মানুষগুলোকে চিনবেন, নাকি পড়ে থাকা মানুষগুলোকে চিনে চলবেন? মানুষ সহজে চেনা যায় না ম্যাম। চিনতে হলে সেই মানুষের সাথে কথা বলতে হয়, থাকতে হয়। আসি ম্যাম। আবির বসা থেকে উঠে চলে গেল। নুসু ম্যাম আবিরের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। নুসু ম্যাম আবিরকে ডেকেছিল এক্সামে এত বেশি নাম্বার পাওয়ার পরও সে কেন ইংরেজি জানে সেটা কেবল প্রকাশ করলো না কেন? কিন্তু কেন জানে না নুসু ম্যাম আবিরের প্রতি উইক হয়ে যাচ্ছে, যেন সন্তানের মতো আবিরকে ভালোবেসে ফেলছে নুসু ম্যাম। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিলয় নেহাদের বাড়ির মধ্যে সে ফুল গাছের নিচেই বসে আছে। পরি আসলো আবিরের কাছে। পরি এসে দাঁড়াতেই ওর ফোনে একটি মেসেজ টিউন বেজে ওঠে। পরির দিকে তাকিয়ে দেখে ওর হাতে ছোট্ট একটি ব্যাগ রাখা। নিলয় জিজ্ঞাসা করে, কিরে, তোর হাতে কিসের ব্যাগ? জানি না ভাইজান, আমি আইতাছিলাম, একটা বাইক আইসা আমার সামনে দাঁড়াইলো। মাথায় ইয়া বড় হেলমেট, গায়ে কালা জামা, হাতে কালা মোজা। আমারে ডাইকা কয়, তোর নাম পরি তাই না? আমি কইলাম হ। আপনি কে? আমারে কিছু না কইয়া এই ব্যাগটা আমার হাতে দিয়া কয় আবিরকে দিবি। আমি তাই নিয়ে আনছি। ও আচ্ছা, তুই ভেতরে যা, আমি দেখি কি আছে। নিলয় ব্যাগটা খুলল। ছোট একটা খাম, খামের উপরে লেখা, শুনেছিলাম পিস্তলের গুলি, আর নিলয় কখনো পেছনে ফিরে তাকায় না, কিন্তু আর কিছু লেখা নেই। নিলয় তাড়াতাড়ি খামটা ছিঁড়ে ফেলে। সেখানে 3টে ছবি রাখা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নিলয়, রাব্বি আর মিষ্টি রাব্বির গোডাউন থেকে বের হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় আর মিষ্টি হেঁটেই চলে যাচ্ছে। নিলয় ছবিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। মনে মনে বলল, এটা আমাদের কেউ করছে,
হয়তো ছোট কোনো গ্যাংয়ের কাজ। নিলয় ফোন বের করে লক খুলতেই একটা একটু আগে আসা বার্তাটা ওর চোখের সামনে পড়ল। অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে কে যেন। নিলয় প্লে করে। ভাই, ও আমাকে তুলে নিয়ে এসেছে। আমাকে রাব্বির কপালে গুলি লাগে। রাব্বি সেখানেই মারা যায়। রাব্বি চেয়ারে বসে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। হঠাৎ ভিডিওটির সামনে একটি টিউবলাইটের আলো জ্বলে ওঠে। আলোর সামনে কালো কোট পরা, মুখ ঢাকা একজন ব্যক্তি দাঁড়ালো। সে বলল, হ্যালো নিলয়, ভাবছো আমি কে? ছবিতে আর ভিডিওটি আমি পাঠিয়েছি। উফ, আমি কি সেটা বের করার চেষ্টা করবে না, খুঁজেও পাবে না। তবে একটা সাজেশন দিই তোমাকে, তোমার কোনো পুরনো শত্রু বা ছোট্ট গ্যাংয়ের কেউ না আমি। এই শহরে রাকিব, রাব্বি আর আমি ছাড়া কেউ তোমাকে চেনে না। রাব্বি তো চলে গেল, এখন আমি আর রাকিব জানি। আমি কিন্তু তোমার শত্রু না। বিষ্ণু নামের পুলিশের সাথে তোমার ঝামেলা হয়েছিল মনে আছে? আমি ওকে মেরে ফেলেছি একটু আগে। ওর লাশের পাশে লিখে দিয়েছে রকস্টার ইজ ব্যাক। আমাকে তুমি চিনবে না, চেনার কথাও না। পিস্তলের গুলি নিলয় আর আমি কখনো পেছনে ফিরে তাকাই না। টাটা মিস্টার রকস্টার। ও একটা কথা, আরিনের বাবা কিন্তু বেঁচে আছে, আর সে তোমাকে অন্ধকার জগতে বেশি খুঁজছে। ভিডিওটি আর নেই। এই শহরে অচানা কেউ একজন তাকে চিনে ফেলেছে। ভয়েসটা পরিচিত কারো না। আগন্তুক ছেলে নাকি মেয়ে বোঝাও যাচ্ছে না। উপস, অ্যাপস দিয়ে ভয়েস চেঞ্জ করে ভিডিও পাঠিয়েছে। তার মানে নিলয়কে সে খুব কাছ থেকে চেনে। হয়তো নিলয়ের সাথে সে কথাও বলেছে সামনে এসে, সেজন্য ভয়েস চেঞ্জ করে দিয়েছে। কিন্তু কে? রহস্য ক্রমশ বেড়েই চলেছে। কতগুলো প্রশ্ন নিলয়ের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটাই সে খুঁজে পাচ্ছে না। এখানে বসে আছো? তোমাকে খুঁজছি। নেহা এসে নিলয়ের পাশে বসতে বসতে কথাটা বলল। নিলয় আজকে বসা থেকে উঠল না। সে নেহার দিকেই তাকালো। নেহা আজকে হালকা সেজেছে। নিলয় চোখ সরিয়ে নিল। নেহা এটা দেখে মুচকি হাসে। নিলয় বলল, এমনিতেই বসে আছি। তুমি এক্সামে 50 পেয়েছো। আমাকে মিথ্যে বলেছিলা। তুমি ইংরেজি জানো না। কেন বলেছিলা অমন? এমনিতে। আবির, হুম। আমার বাবার লেখা বই তোমার কাছে কেন? নিলয় চমকে নেহার দিকে তাকায়। নিলয় মনে মনে ভাবে, তবে কি নেহাই আমাকে ছবি আর ভিডিও পাঠিয়েছিল? সে সব জেনে গিয়েছে তাই, নাকি অন্য কেউ? আসলে বইটা আমি রাস্তায় কুড়িয়ে পাই। বইয়ের লেখাগুলো ছিল দারুণ, আর নিলয় নামের ব্যক্তিটার কাজগুলো অনেক পছন্দ হতো আমার, তাই পড়ার জন্য রেখে দিয়েছিলাম। কি বললা? নিলয়ের কাজ? ও তো খুনি, মাস্তান। কেন, সে আবার কি করলো? ওরকম মানুষ পছন্দ না আমার। আমার পছন্দ ঠিক তোমার মতো একজনকে, যে চুপচাপ থাকে, মারামারিতে জড়ায় না, ঝামেলা এড়িয়ে চলে। কেউ কিছু বললে ভদ্রভাবে তার প্রতিবাদ করে। ও আচ্ছা, যদি এমন হয়। একদিন হঠাৎ নিলয় আসলো তোমার সামনে, কারণ তোমার আব্বু তো নিলয়কে নিয়ে লিখেছে। সেজন্য তোমার আব্বুর সাথে দেখা করতে আসলো। আর এসে দেখে আরিয়ান তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তখন নিলয় যদি তোমাকে বাঁচায়, তখন কি করবা? নিলয়কে পছন্দ করা শুরু করবা? আমি তো ভীতু, আমি তো কখনো ঝামেলাতে যাবই না। ধুর গাধা, এমনটা কখনো হবে না। আর শোনো, ভীতু হলেও ভালোবাসার মানুষটাকে সামনে কেউ অপমানিত হতে দেখতে পারে না, বুঝলা? আর তুমি মোটেও ভীতু নও, গুরু গম্ভীর। তবুও তোমাকে ভালো লাগে, অনেক বেশি, অনেক ভালো লাগে। নিলয় মুচকি হাসলো। নেহার এমন কথা শুনে নিলয় নিজেই অবাক হচ্ছে আর মুচকি হাসছে। আবির প্রশ্ন করলো, আচ্ছা, তোমার বড় চাচুকে দেখছি না, কোথায় উনি? ওনার ছেলে হৃদয়কে নিলয় মেরে ফেলেছে, তবুও তিনি চুপ করে আছেন কেন? উনি ঠিকই নিলয়কে খুঁজছে, তবে ছোট চাচুর স্পেশাল রহস্যময় অফিসারের জন্য পাচ্ছে না। তুমি জানো সেই অফিসারটা কে? না, ছোট চাচুকে দেখেছিলাম কেবল কোডের সাহায্যে কী সব কথা বলছিল। তুমি দেখো, নিলয় ধরা পড়বেই। নিলয় না একটা ভীতু, সে তো শুনেছি সবার সামনেই খুন করে বেড়াতো, লোকে তাকে ভয় পেত। তাহলে এখন কেন আড়াল থেকে খুন করছে? তবে খারাপ লোকেদের মেরেছে। এখানে এসে আব্বুর কাছে একটু আগে ফোন এসেছে, বিষ্ণু নামের এক অফিসারকে নিলয় মেরে লাশের পাশে লিখে রেখেছে রকস্টার ইজ ব্যাক। কিন্তু সবার সামনে আসছে না, ভীতু একটা। সবাই তাকে দেখে ভয় পাবে,
এজন্য আসছে না? চুপ থাকো তো, সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা চলো থানায় যেয়ে বলি আমি নিলয়। কি তুমি হবে নিলয়? বলছি কারোর দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস যার নেই সে হবে নিলয়? হাসালে আবির। নেহা হাসছে, পাশে বসা নিলয় নিজেও হাসছে। নেহার কথা শুনে নিলয় শিওর হয় ভিডিও ক্লিপ পাঠানো আগন্তুক নেহা না। তাহলে কে হতে পারে? নিলয় বসা থেকে উঠল। নেহা পেছন থেকে নিলয়ের হাত ধরে নেহা বলে, আবির, আমি তোমাকে আমার করে চাই, কেন বুঝছো না তুমি? আমি তোমাকে চাই না, কিন্তু আমি চাই। আমার সাথে থাকলে আমাকে সহ্য করতে পারবে না। মানে? না মানে আমি বোরিং, বিরক্তিকর, অসহ্যকর ছেলে তো, তাই আমি চাই না আমার কোনো দুর্বলতা থাকুক। সত্যি তুমি আমাকে চাও না? না সত্যিই চাও না? না চাই না। আমার কিছু হলে তোমার কিছুই আসে যায় না, তাই তো? হুম। বেশ, যাও, থাকো তুমি তোমার মতো। নেহা কথাটা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। নেহা বাড়ি থেকে বের হতেই কয়েকটা লোক ওর পিছু নিল। আর লোকগুলো হলো আরিয়ানের, কারণ আরিয়ান আদনান সাহেবের বাড়ির সামনে ওর লোক রেখে দিয়েছে। কারণ আরিয়ান ধরে নিয়েছে নিলয় আদনান সাহেবের সাথে দেখা করবেই, আর সেই জন্য সে লোক রেখেছে। নেহা হাসছে, পিছনে 4 জন লোক, মাহিদ, শুভ, সৌরভ, হাসিম। শুভ ফোন করলো আরিয়ানের কাছে। ভাই, আদনান সাংবাদিকের মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, গেলা তুলে নিয়ে আসবো? সত্যি? এখনই তুলে নিয়ে যায়, তবে কেউ যেন জানতে না পারে। নিলয় উঠানে দাঁড়িয়ে আছে। নেহা বাইরে গিয়েছে অনেকটা সময় হলো। নিলয় বসে থাকায় এক পর্যায়ে দেখতে পায় আদনান সাহেব চিন্তিত অবস্থায় বের হচ্ছে বাড়ি থেকে। নিলয় সামনে যেয়ে দাঁড়ায়। কি হয়েছে স্যার? নেহা কোথায়? ওর ফোন অফ পাচ্ছি, চিন্তা হচ্ছে খুব। বিকাল থেকে বাড়ির সামনে কয়েকজন অচেনা ছেলেকে ঘুরতে দেখেছি, কিন্তু তারা কেউ জানে না। হতে পারে তারা আরিয়ানের লোক। আমি নেহাকে খুঁজতে যাচ্ছি। স্যার আপনি বাসায় থাকুন, আমি নেহা ম্যামকে নিয়ে আসছি। ও গিয়েছে মিস্ত্রিদের বাড়িতে, আপনি চিন্তা করবেন না, আপনি ভিতরে আসুন। নিলয় আদনান সাহেবের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আদনান সাহেবের রুমে বসিয়ে আবির বাইরে থেকে দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে আসে, একটা রুমাল পকেটে নেয়, কালো টি শার্ট আর জুতার সাথে পিস্তল নিয়ে নিলয় ঘর থেকে বের হয়। উঠানে এসে নেহার গাড়ি দেখতে পেল। নিলয় নেহার গাড়ির সামনে এসে কাঁচ ভেঙে দরজার লক খুলে ড্রাইভিং সিটে যেয়ে বসে। তারপর গাড়ি স্টার্ট করে বাড়ি থেকে বের হয়। নেহা হাঁটছিল, মনে মনে আবির নামধারী নিলয়ের কথাই ভাবছিল, নিজেকে বোঝাচ্ছিল। আবির তো কাজের লোক, সে কেন আমাকে ভালোবাসবে, আর আমিও কেন ভালোবাসবো তাকে? কিন্তু মন তো কোনো লজিক শুনছে না। আবিরের কথা ভাবতে আমার ভালো লাগে। কেন সে এটা বোঝে না? কেন বোঝে না ও? কেন এমন করে ও? করুক সে এমন, আমি কখনো আর বাড়িতে ফিরবো না, কখনো না। জ্বালাবো না ওকে, কখনো জ্বালাবো না ওকে। কি ভাবে নিজেকে? সুন্দরী বড়লোক মেয়ে প্রপোজ করেছে, তাই ভাব নিয়ে ফিরিয়ে দেবে? দেখবো আমিও, আমার কিছু হলে বজ্জাত আবিরের কি হয়। কথাগুলো ভাবতে ভাবতে সে ওর বাড়ি থেকে অনেকটা দূর চলে আসলো। এতক্ষণে খেয়াল করেনি ওর পিছনে 4 জন লোক, 4 জন ছেলে আসছিল। ভাবনা থেকে ফিরে নেহা বুঝতে পারে ওর পিছনে কেউ আছে। নেহা ভাবে আবির এতক্ষণ ওর পিছন পিছনে এসেছে, তাই নেহা সেই দিকে না তাকিয়ে বলে, তুমি এসেছো? কেন এসেছো? একটু আগেই তো বললে আমার কিছু হলে তোমার কিচ্ছু হবে না। এখন কি করতে আসছো? চলে। নেহা ঘুরে তাকায়, দেখে 4 জন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। নেহা বলে, তোমরা কে? আমার পিছু নিয়েছো কেন? শুভ হাসতে হাসতে পকেট থেকে একটা রুমাল বের করে নেহার মুখের সামনে ধরে। নেহা নিঃশ্বাস নিতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথেই একটা গাড়ি এসে থামে শুভ্রদের পাশে। শুভ্র আর সৌরভ নেহাকে ধরে গাড়িতে তুলল। গাড়ি চলছে। নেহা সৌরভের কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ কিছু দূর আসার পর সৌরভ নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। ডান হাত দিয়ে কিছু সময় নেহার পিঠ আর বাহুর ওপর ঘোরাতে থাকলো। এরপর আস্তে আস্তে হাতটা নেহার বুকের দিকে অগ্রসর হচ্ছে। সৌরভ এক অচেনা আনন্দের উন্মাদনায় ভেসে যাচ্ছে। নেহার সতীত্বের খুব কাছে সৌরভের হাত আসতেই নেহার জ্ঞান ফিরল। নেহা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে শুভ নেহার মুখ চেপে ধরে। তবে কোনো রকম নেহা মুখের থেকে শুভর হাত ছাড়িয়ে বলে, আমাকে ছেড়ে দাও। তোমার কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ কর,
চুপচাপ বসে থাক, চিৎকার করলে এখানে মেরে ফেলে দিয়ে চলে যাব। ভাই এভাবে হবে না, মুখে টেপ মাইরে দেন, আমি 2 হাত বাইধা দিতাছি। শুভ নেহার মুখে টেপ লাগিয়ে দিল। সৌরভ হাত দুটো বেঁধে দিয়ে শুভকে বলল, ভাই ওরে আমি ধরে রেখেছি, আপনি চিন্তা করবেন না। কথাটা বলে সৌরভ আবারও এক হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরল। নেহা কিছুটা খোলা চুল গাড়ি চলার প্রতিরোধ বাতাসে সৌরভের মুখের ওপর এসে পড়ে। সৌরভ নেহার মুখের দিকে তাকায়। নেহার অনবদ্য সৌন্দর্য যেন সৌরভকে আকৃষ্ট করে। সে নেহার দিকে আবেদনময় হিংস্র দৃষ্টিতে তাকায়, শক্ত করে জড়িয়ে টেনে নিল নিজের দিকে। এরপর হাত আগের মতো ডান হাত ঘোরাতে ঘোরাতে নেহার উচ্ছ্বসিত অঙ্গের কাছে যেয়ে থামে সৌরভ। সৌরভ চালাকি করে নেহার ওড়নাটা কিছুটা খুলে নিল। নেহা নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে, কিন্তু হাত আর মুখ বাধা থাকায় একটু নড়ে বসা আর গোঙানির শব্দ করা ছাড়া কিছুই করতে পারছে না। সৌরভ আর দেরি করে না, নিজেকে অনেকক্ষণ আটকে রেখেছে এমন এক অপার্থিব উন্মোচিত লোভাতুর খাবারের থেকে। সে আর দেরি করবে না। কোনো রকম চিন্তা ছাড়া যখনই নেহার সেই কোমল জায়গাতে হাত দেবে, তখনই গাড়িটা খুব জোরে ব্রেক কষল। সৌরভ কিছুটা হুমড়ি খেয়ে পড়ে সামনে। তারপর সৌরভ নিজেকে সংযত করে না। সে নেহার দিকে তার লোভাতুর কামনার বিষ যেন কামড় দিতে প্রস্তুত। নেহা ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সৌরভের রাগ অনেকটাই বেড়ে গেল। সৌরভ গাড়ির মধ্যে নেহার গালে নিজের ডান হাত দিয়ে কষে একটা চড় দেয়। নেহার ঠোঁট কেটে গেল। সৌরভ গালি দিলে নেহাকে উদ্দেশ্য করে বলে, বাবুই পাখি বেশি লাফিয়ে পার পাবা না, তোমাকে খাঁচায় বন্দি করবই। সৌরভের কথা শেষ হতেই ড্রাইভার কষে গাড়ি ব্রেক করে। সৌরভ, শুভ আর সৌরভ এবং নেহা সামনের সিটে বাড়ি খায়। শুভদের কিছু না হলেও নেহার মাথা সামনের সিটে লাগাতে নেহা সেখানেই জ্ঞান হারায়। তবে জ্ঞান হারানোর আগ মুহূর্তে সে দেখতে পায় গাড়ির হলদে আলোতে কিছুটা দূরে নেহার গাড়ির মতো দেখতে একটা গাড়ির সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। এরপর নেহা কিছুই দেখতে পায় না, সে জ্ঞান হারিয়ে গাড়ির মধ্যে পড়ে থাকে। শুভ ড্রাইভারকে চিৎকার করে গালি দিয়ে বলল, শালা কুত্তার বাচ্চা, তুই এত জোরে ব্রেক করলি কেন? ভাই সামনে দেখেন। সবাই সামনে তাকায়। এতক্ষণ কষে ব্রেক করার সামনে কিছুই দেখেনি ওরা। ড্রাইভারের কথা শুনে সামনে তাকালো। একজন লোক দাঁড়িয়ে আছে, মুখে রুমাল বাঁধা, চোখে চশমা। শুভ সামনে থাকা একটা ছেলেকে বলে, দেখ তো তোরা যে কি হয়েছে, সামনে কে দাঁড়িয়ে আছে। দুজন ছেলে নামে, হাতে ছুরি, সামনে থাকা আগন্তুকের দিকে এগিয়ে যায়। একটা গুলি চলার শব্দ শোনা গেল। দুজন ছেলের মধ্যে একজন গুলি খেয়ে গাড়ির কাচের ওপর উড়ে এসে পড়ল। আরেকটা ছেলে দৌড়ে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে এগিয়ে যায়। আবির ওর হাত থেকে ছুরিটা নিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিল। এমন হিংস্রভাবে মারতে দেখে শুভ আর সৌরভ নেহাকে নিয়ে বের হয়। শুভ নেহাকে মাটিতে শুয়ে দিয়ে পিস্তল তাক করে ধরে। শুভ বলে, আমাদের কাছে আসবি না, না হলে ওকে মেরে ফেলবো। আবির এক পা এগিয়ে আসে। শুভ কাপা কাপা গলায় বলল, দেখ তোকে বারণ করছি, আমার কাছে আসবি না, ওকে আমি মেরে ফেলবো। আবির আরো এগিয়ে আসে। শুভ ভয়ে ভয়ে বলে, আমি কিন্তু এবার। শুভ পুরো কথাটা শেষ করতে পারে না। একটা গুলি ওর বুকে এসে লাগলো। শুভ কিছুটা দূরে যেয়ে পড়ে। আগন্তুক দেখে নেহা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই সে মুখ থেকে রুমাল খুলে নিল। নীলয় এসেছে নেহাকে বাঁচাতে। নীলয় বলে, কাউকে মারতে হলে কিন্তু যদি শব্দের ব্যবহার করতে নেই, ধরো আর মারো, না হলে হয় তুমি নিজেই মরবে। নীলয় নেহার দিকে এগিয়ে আসছে। তখনই পেছন থেকে সৌরভ নীলয়ের পিঠে হক স্টিক দিয়ে বাড়ি দেয়। হক স্টিক ভেঙে উড়ে চলে যায়। নীলয়ের পিছনে ঘুরে তাকায়, সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ ভয়ে মাটিতে বসে পড়ে। কে কে আপনি? ইউ আর ভেরি ব্যাড, বাট নিলয় ইউ আর ড্যাড। নিলয়, আমাকে ছেড়ে দেন, আমি আর। সৌরভের আর কিছু বলার সুযোগ দেয় না। একটা আর্তচিৎকার ভেসে ওঠে অন্ধকার রাতে স্বাধীন পরিবেশে। নীলয়ের পিস্তল জুতার সাথে আটকে নিল। নীলার কাছে এসে দেখলো সে এখনো চোখ বন্ধ করে আছে। মুখ থেকে টেপ আর হাত থেকে দড়ি খুলে দিল। কোলে নিয়ে নেহার গাড়ির দিকে আসতে থাকে। নীলয় নেহাকে গাড়িতে বসায়। আজ গাড়ি চালানো না পারা ব্যক্তিটাই গাড়ি চালিয়ে নেহাকে নিয়ে যাবে। ইস, যদি নেহা এটা দেখতো! কিন্তু না, নেহা তো নীলয়কে সহ্যই করতে পারবে না। কিছু দূর আসার পর নীলয় গাড়ি থামায়। একটা ছোট্ট নদীর এক পাশ দিয়ে মাটি উঁচু করে পাকা রাস্তা করা। ঢাকা শহর থেকে কিছুটা দূরে নদীটা। নীলয় গাড়ি থেকে নামে, হেঁটে এসে রাস্তার পাশে দাঁড়ায়।
পকেটে হাত গুজে সে নদীর দিকে তাকিয়ে থাকে। জ্যোৎস্না রাত, চারপাশে চাঁদের আলোয় পরিপূর্ণ, যেন দুলক ছেড়ে সময়ের অবকাশে আলো গচ্ছিত পরিবেশটা আজ বেশ মাধুর্যময় হয়ে উঠেছে। নিলয় নদীর পানিতে পড়া চাঁদের প্রতিছবির দিকে তাকিয়ে আছে। অন্ধকার রাত, চারপাশে মানুষজন নেই। একজন ছেলে আরেকজন মেয়ে এই জনাশূন্য প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে নিলয়ের পাশে। নিলয় সেদিকে না তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনজন ছেলে গাড়ি থেকে নামে, নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। নিলয় বলে, মাসুম, গাড়ি থেকে একটা হকি স্টিক এনে আমার মাথায় বাড়িতে। কেন ভাই, আপনি কি এটার জন্য আমাকে ডাকছেন? দে। মাসুম নিলয়ের সামনে এসে কপালে জোরে বাড়ি দেয়। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হতে থাকে। অর্ককে নিলয় বলে, আমাকে পেটাতে থাক। অর্ক নিলয়কে মারতে থাকে। নিলয় চিৎকার করে ওঠে। কিছু সময় পর নিলয় সহ সবাই শুনতে পেল। তোমরা ওকে ছেড়ে দাও, ওকে কেন মারছো? আর তোমরা কারা? কেন আমাকে তুলে এনেছিলা? নিলয় মাটিতে পড়ে যায়, ইশারা করে মাসুমদের চলে যাওয়ার জন্য। মাসুমেরা আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ওদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। নেহা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় ব্যথার যন্ত্রণায় কোকাতে থাকে। আবির, তুমি এখানে কেন? ওরা কেন তোমাকে মারছিল? ওদের একজন তোমার গাড়ি নিয়ে আসছিল, আমি দেখেছিলাম। পরে আমি অনেক কষ্ট করে ওদের পিছু নিয়ে এখানে আসি। ওরা তোমাকে মেরে নদীতে ফেলে যাচ্ছিল। হঠাৎ একজন আসে, মুখে রুমাল বাঁধা। সে আগের 4 জনকে মেরে চলে যায়। আমি তোমাকে গাড়িতে রেখে চলে যাব, তখনই দেখি এই 3 জন ছেলে আসে। আমাকে তোমার থেকে আলাদা করে এখানে এনে পেটাতে থাকে। আমি তো কিছুই জানি না। আবির, তুমি আমাকে বাঁচাতে এসেছো? আমি। নিলয় জ্ঞান হারায়। অবশ্য এটা ওর নাটক। নেহা জোরে কান্না করে ওঠে। নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কেন এসেছিলে বাঁচাতে? নিজে তো পারবে না কাউকে কিছু বলতে। সে এসেছে হিরো হয়ে আমাকে বাঁচাতে। এখন তোমার কিছু হলে আমি মরে যাব। আবির, চোখ খোলো আবির। এই আবির, কথা বলো না প্লিজ। আবির, শুনছো তুমি? নেহা আশেপাশে তাকায়। ঠিক তখনই একটি বাইক নেহাদের দিকে এগিয়ে আসে। কালো হেলমেট, কালো পোশাক পরা লোকটা নেহাদের দিকে এগিয়ে আসলো। নেহাকে ইশারায় বলো গাড়িতে তুলতে নিলয়কে। নেহা আর দেরি করে না, লোকটার সাহায্যে নিলয়কে গাড়িতে তোলে। নেহা ড্রাইভিং সিটে এসে বলে, কে আপনি? এভাবে আমাকে হেল্প করলেন? লোকটা কোনো কথা বলে না, গাড়ির দরজা আটকে দেয়। নেহা বুঝে যায় নিলয়কে নিয়ে এখন তার চলে যেতে হবে। নেহা আর দাঁড়ায় না, নিলয়কে নিয়ে সে গাড়ি চালিয়ে চলে আসে। কিছু দূর আসতেই নিলয় নেহার কাঁধে মাথা রাখে। নেহা গাড়ি থামায়, কয়েকবার আবির বলে ডাকেও। নিলয় তখন লাফ দিয়ে ওঠে, তাড়াতাড়ি বলতে থাকে, আমি কোথায়? বাড়িতে চলে আসছি প্রায়। তুমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। ও, চলো বাড়িতে যাই। যাব, কিন্তু তার আগে বলো আমাকে ভালোবাসো কিনা? না। ও সত্যি? তাহলে আমাকে কেন বাঁচাতে গিয়েছিলে? আমি তো চলেই গিয়েছিলাম তোমার থেকে। জানি না। আবির, প্লিজ বলো না আমাকে ভালোবাসো। কেন লুকিয়ে রাখছো তুমি? এমনি। আচ্ছা বেশ, থাকো তাহলে। এবার সত্যি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। নেহা গাড়ি থেকে নামে, বাড়ি থেকে উল্টো দিকে হাঁটা ধরেও। নিলয় তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে নেহার পিছনে যায়, হাত টেনে ধরে। নেহা ঘুরে তাকায়, নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে বলল, আমাকে কেন আটকাচ্ছ? আমাকে তো ভালোবাসো না। কে বলেছে? তুমি বলেছো। এমনি বলছিলাম, দেখছিলাম তুমি ভালোবাসো কিনা। কি বুঝলে? কিছু না, বাট আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি কখনো আমাকে এখনকার মতো ভালোবাসবে না, যখন সময় বেড়ে যাবে। মানে? না কিছু না, চলো বাসায় যাই। তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। নেহা গাড়ি চালাচ্ছে, নিলয় বসে আছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ও নীলার কথা মনে পড়ছে আজ। সব ভালোবাসা একরকমভাবে তৈরি হয় না। ভালোবাসা হারিয়ে গেলেও ভালোবাসা আসে, তবে সেটা দেরিতে না হয় খুব তাড়াতাড়ি, কিন্তু ভালোবাসা আসবেই। নীলার শেষ কথাটা নিলয়ের খুব বেশি মনে পড়ছে। নিলয় এই অন্ধকার শহরে হয় রাজা হবে আর না হয় পালিয়ে চলে যাবে। যেন তোমাকে ভয় পাওয়া আর না হয় তোমাকে যেন কেউ খুঁজে না পায়। কখনো কারো মতো চলবে না, নিজের মতো করে চলবে।
দুনিয়া তোমার হবে। আর এই দুনিয়াতে যদি তোমাকে কেউ খুব করে চায় তাকে ফিরিয়ে দিও না। সে তোমার থেকেও হয়তো তোমাকে খুব বেশি ভালোবাসবে। ভালোবাসা কষ্ট দেয় না, ভালোবাসা হারাতে বসলেই তখন ভালোবাসা কষ্ট দেয়। নেহা ব্রেক করে, গাড়ি থেকে নামেও। নিলয় দেখে বাড়িতে এসে গেছে। আদনান সাহেব সহ বাড়ির সবাই দৌড়ে আসে নেহার গাড়ির কাছে। নেহা গাড়ি থেকে নামতেই সবাই নেহাকে জড়িয়ে ধরে। নেহার কপালে রক্ত জমে আছে। এরপর নিলয় নামে গাড়ি থেকে। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হয়ে জমে আছে। নেহা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলে, কারা যেন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আবির যে আমাকে বাঁচায়, তারাও আবিরকে মেরেছে। জানো বাবা, আবির না অনেক সাহসী। একা সবার কাছে মার খাচ্ছিল, তবুও বলছিল নেহাকে ছেড়ে দিতে। আদনান সাহেব নিলয়ের কাছে আসে। নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধন্যবাদ দিয়েই চলে যায়। এক এক করে সবাই ভেতরে চলে যায়। নিলয় গাড়ির উপরে বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন দেয়। ভাই বলো। আমাকে ধরে যে গাড়িতে তুলে দিয়েছিল সে কে? খোঁজ নিয়েছিস? ভাই, সে হলো এনএসআই অফিসার। সে সোজা তার অফিসেই প্রবেশ করেছে। ওর গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। মানে ওর ব্যাপারে যে খোঁজ নেব সেটার কোনো সূত্র সে রাখেনি। তাকে দেখেছি? না ভাই, কোনো চেহারা দেখতে পায়নি। সে অফিসে ঢুকেছে, তারপর আর বের হয়নি। ও, তার মানে সে ন্যাশনাল সিকিউরিটি অফিসার, বাট তাকে চেনা যায়নি। বাহ, যাবেও না। ভাই। নিলয় ফোন কেটে দেয়। মনে মনে বলে, এটাই হলো সেই আগন্তুক যে কিনা ভিডিও পাঠিয়েছিল। আর সেই হলো নেহার ছোট চাচা। আর সেই হলো নেহার ছোট চাচার অপরিচিত অফিসার। কিন্তু সে আমাকে হেল্প করেছে। এটা কি আমার কাছে আসার প্ল্যান নাকি আমাকে মারার প্ল্যান? নিলয় পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়। একটা সাদা রঙের গাড়ি সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সোহেল নামলো। সোহেল নিলয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে ওঠ। নিলয় কোনো কথা বলে না, গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে। কিছু দূর আসার পর গাড়িটা থামে। রেড সিগন্যালে গাড়িটা দাঁড়ায়। ওই সময় আদনান সাহেব অফিসেই যাচ্ছিলেন। সিগন্যালে আটকা পড়ে যায় তিনিও। গরমের জন্য জানালা খুলতেই ডান পাশের রাস্তায় চোখ যায় ওনার। জানালার কাছ নামিয়ে নিলয় মানে আবিরকে দেখতে পায় উনি। মনে মনে প্রশ্ন করে, আবির না ও কোথায় যাচ্ছে? আবির না ও কোথায় যাচ্ছে? এটা তো ভারতীতে যাওয়ার রাস্তা না। তাহলে সে এখানে গাড়িতে কাদের সাথে আসে? আবির কি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করে? মেয়ের সাথেই তো থাকে, কাজ করে বাসায়। তাহলে ও কোথায় যাচ্ছে? সিগন্যাল চালু হয়। নিলয়দের গাড়ি চলতে থাকে। আদনান সাহেব নিলয়ের পেছনে যায়। বেশ কিছু সময় পর একটা বিশাল বাড়িতে এসে গাড়ি থামায় ওরা। সোহেল গাড়ি থেকে নামে। নিলয় দরজা খুলে নামে। বাড়ির সামনে দাঁড়ায় ওরা। রাষ্ট্রপতি রাফাত আহমেদের বাড়িয়ে যায়। আদনান সাহেবও গাড়ি থেকে নামে। নিলয়কে কয়েকজন লোকের সাথে ভেতরে ঢুকতে দেখে। আদনান সাহেব কোথায় যেন ফোন দেয়। রাষ্ট্রপতির বাড়িতে ঢোকার পারমিশনের জন্য ফোন দেয় আদনান সাহেব। আদনান সাহেব এগিয়ে যেতে থাকে। তখনই আরও একটি গাড়ি এসে থামে সেখানে। আদনান সাহেব সেদিকে তাকায়। গাড়ি থেকে রাকিব নামে। আদনান সাহেবের চিনতে অসুবিধা হয়নি রাকিবকে। আদনান সাহেব হিসাব মেলাতে পারে না। মনে মনে বলে, রাষ্ট্রপতির বাড়িতে আবিরের মতো সাধারণ লোক গেল, তারপর রাকিব এলো। রাকিবকে কে না চেনে? দেশের সবচাইতে বড় আন্ডারওয়ার্ল্ড ওর কন্ট্রোলে। সে রাষ্ট্রপতি সাকিবের বাসায়। এখানে কিছু একটা আছে। আদনান সাহেব আর দেরি করে না। সে কার্ড দেখিয়ে ভেতরে যায়। তাড়াতাড়ি তার অবস্থান মতো যে দাঁড়ায়। ভেতরে তাকায় তিনি। সাকিব, রাফাত, রাকিব আর আবিরকে বসে থাকতে দেখে। আদনান সাহেব ওদের সবাইকে চেনে। কোম্পানির মালিক ওরা। নাম মাত্রই মালিক এখন। ইনকামের সব টাকা যায় আরিয়ানের বাবার নামে, আর সেটা আরিয়ান ভোগ করে। ওরা কথা বলছে। আদনান সাহেব কান পেতে শুনতে থাকে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আদনান সাহেব সবার থেকে বেশি ফোকাস করছে নিলয়ের দিকে। কারণ নিলয়ের নাম সবাই জানে, আবির। আর আবির হলো খুব সাধারণ একটা ছেলে। গ্রাম থেকেই শহরে এসেছে। ঠিকমতো খেতেও পারতো না। ভার্সিটিতে পড়ার জন্য টাকাও ছিল না। আদনান সাহেবের মেয়ে নেহা নিজেই আবিরকে বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে এসেছে। অথচ সেই সাধারণ ছেলেটা এখন দেশের রাষ্ট্রপতি, বিচার কমিটির লোক আর আন্ডারওয়ার্ল্ড মানুষের সাথে বসে আছে। কিন্তু কেন?
আবির তো এমন কিছুই করে না যার জন্য তাকে সরাসরি মন্ত্রী রাখবে। সাকিব আবিরের দিকে তাকিয়ে যখন বলল, নিলয়, আর কত দেরি করবে? আরিয়ানকে মারতেই হবে, অনেক বেড়েছে ও, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন আদনান সাহেব চোখ বড় বড় করে আবির নামধারী নিলয়কে দেখতে থাকে। নিলয় কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়, রাকিবের কাছে যেয়ে বুক পকেট থেকে সিগারেট বের করে, আগুন জ্বালিয়ে তা টানতে থাকে। নিলয় সাকিবের কথা শুনে হাসত। রাকিব বলে, তুই হাসলি কেন? একটা জিনিস বুঝতে পারছি না, আরিয়ানের বাপ আর আপনারা সবাই একসাথেই তো ছিলেন, সবার সামনেই তো একসাথে থাকতেন, তাহলে কেন তাকে মারতে চান? এই প্রথম আমি কাউকে মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম। তোকে আরিয়ানকে মারার জন্য আনা হয়েছে, তুই ব্যাস ওকে মারবে। তোর প্রশ্নটা অ্যান্সার কেউ দেবে না। তবে এটা বলুন, আর একজন কই, মানে আশরাফ সাহেব কোথায়? সেও কি আপনাদের দলে? খেলাটা কিন্তু অনেক জোশ, নিজের লোক নিজেদেরকে মারার জন্যই কিলার ভাড়া করেছে। তোকে আনা হয়েছে আরিয়ানকে মারার জন্য, কাজটা কর তাড়াতাড়ি। চুপ, এই নিলয় জানে তার কাজের ব্যাপারে, এজন্যই তো আরিয়ানের শহরে এসেছি। ওকে যখন মারব তখন আপনারাও ভয় পাবেন, তাই সময়ের কাজ সময়ে করতে দেন। কাজটা যদি না হয় তবে তোর দুর্বলতা কিন্তু আমরা জানি। ওই সাংবাদিকের মেয়ে নেহা, তাকে কিন্তু। নিলয় সাথে সাথেই কলেজ ব্যাগ থেকে পিস্তল বের করে রোহানের বাম হাতে সোজা গুলি করে দেয়। সবাই ভয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের দিকে এবার সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না। নিলয় বলল, যা হয়েছে আর যা হবে সবটা আমাদের মধ্যেই থাকবে, এখানে না অন্য কেউ ইনভলভ হবে আর না টেনে আনা হবে। আমি কাজের সময় নেহাকে চিনি না, তবে তাকে কেউ যদি কষ্ট দেয় বা ভুলেও তাকে ব্যবহার করে আমার জন্য, আমি তাকে, এখানে থাকা সবাই শুনুন, এই নিলয় কোনো ছোটোখাটো কাজ করে না। এখানে থাকা প্রতিটা মানুষের দুর্বলতা আমার কাছে। এই নিন ফোন, আপনাদের পরিবারের কোনো না কোনো কাছের মানুষদের পিছনে আমার লোক মেশিন নিয়ে ঘুরছে, তাই আমি যেখানেই যাই না কেন সেখান থেকে যদি না ফিরি তবে আপনাদের ওই আপনজনেরাও আর ফিরবে না, সাথে আপনারা কেউ আর থাকবেন না। এটাকে কি বলে জানেন? জানেন না তো? ইটস মাই মাইন্ড গেম। পিস্তলের সাথে মাইন্ডটাও চালাতে হয়, তবে দুটো জিনিসের কোনোটাই চালাতে যদি দেরি হয় তবে সমস্যা আছে বস। তাই আমি একা আসি, কারণ গ্যাং নিয়ে যে আসে সে হলো গ্যাংস্টার, আর যে একা আসে সে আমি, মানে রকস্টার। তাই ভুলেও আমার পিছনে লাগবেন না কেউ। আপনারা কি করেন না করেন সবটার খবর আমার কাছে আছে, তাই আপনারা নিজেদের মতো থাকুন, আপনাদের কাজ হয়ে যাবে। নিলয়ের কথা শুনে রাকিব বেশ ইমপ্রেসিভ দৃষ্টিতে তাকায়। নিলয় কথাগুলো বলে চলে আসতে যাবে, তখনই রাকিব বলে, নিলয়, তোর কাজ আর অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে। আমার দলে এসে আমার সাথে কাজ করবি? না। কেন? আপনার সাথে থাকলে গোটা শহর আমার হবে, আর আরিয়ানকে মারলে পুরো দেশটাই আমার হয়ে যাবে। দেশের মন্ত্রীদের সাথে থাকলে সে ডন হয় না, ডনকে মেরে সবার সামনে সেলিব্রেট যে করে সেই আসল ডন। নিলয় আর কিছু বলল না। পিস্তলটা ব্যাগে ঢুকিয়ে সে ঘর থেকে বের হয়। সেখানে থাকা সবাই ভয় পায় আর অবাক দৃষ্টিতে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। শহরের আন্ডারওয়ার্ল্ড কিং রাকিব যেন আরও অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয়কে এতদিন অবধি কেবল এরা সবাই সবার মুখ থেকে শুনে এসেছে সে খুব ডেঞ্জারাস, কিন্তু আজ প্রথমবার নিলয়কে সরাসরি তার ডেঞ্জারাস আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই যেন চুপ হয়ে গেছে। সোহেল আর রোহান কিছু বলতে যাবে, তার আগেই সাকিব আর রাকিব বলে ওঠে, ভাবনার কিছু নেই, ছেলেটার দিয়ে কাজ হবে, সেই পারবে আরিয়ানকে মারতে। ওর সাহস আছে আর আছে বুদ্ধি, ওর কাছে থাকা পিস্তলের চেয়ে ওর মাইন্ড আরও বেশি দ্রুত কাজ করে, আর এটাই সে কাজে লাগায়। সে চুপচাপ ঠান্ডা মাথায় থাকে, কারণ সে হিংস্রতা দুর্বলদের ওপর দেখায় না। সে ঠিকই মাইন্ড গেম খেলে সবার সাথে। আমরা আর ওকে কিসের নজর রাখবো? সে তো আমাদের ওপর নজর রাখে।
এতদিন যা শুনেছি ওর ব্যাপারে তা সবটাই সত্য। আদনান যা লিখেছে সেটাই আজকে দেখলাম। ওর মাঝে আরিয়ানকে মারার ত্রিভুজের চেপে আছে। বাট মাইন্ড গেমাররা যা করে তা ঠিক বুঝে শুনেই করে, আর সেটা ঠান্ডা মাথায় ভাবে। রাজনীতিতে ওর মতো একজন দরকার। ওরা সবাই নিলয়কে নিয়ে গল্প করে, কিন্তু রোহান মনে মনে নিলয়কে মেরে ফেলার প্ল্যান সাজায়। রোহান বসা থেকে দাঁড়ালো, সোহেলকে বলল, চল আমার সাথে। কোথায়? রোহান আসে সোহেলকে নিয়ে বাহিরে। এদিকে আদনান সাহেব চলে যায়। রোহান রাগে পায়চারি করছে। সোহেল ওর কাছে এসে দাঁড়ালো। রোহান বলা শুরু করলো, ওই শালা মাদারচোদ কুত্তার বাচ্চাকে আমি গুলি করে মারবো। কাকে? নিলয়কে, ওই নিলয়কে আমি মারবই। কি? সোহেল ভয়ে পিছিয়ে আসলো। রোহান এমন কিছু ভাবে সোহেল কেন অন্য কেউ কখনো কল্পনা করেনি। সোহেল বলল, দেখো তুমি রেগে আছো, মাথা ঠান্ডা করো। শুধু শুধু নিলয়কে মারতে যেয়ে নিজেই মরবা, তাই নিজেকে সামলাও। নিলয়কে ওর স্টাইলেই মারবো আমি। আমাকে গুলি করছে তাই না? সবার সামনে আমাকে গুলি করেছে, অথচ রাফাত ভাই ওকে ছেড়ে দিল। যার জন্য এত কিছু করেছি সে কিছুই বললো না। নিলয়কে তো আমি মারবই, এটা যদি না পারি আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। তুই যদি আমার সাথে থাকিস তাহলে থাকবি, না থাকলেও কোনো সমস্যা নেই। রোহান কথাগুলো বলে চলে গেল। সোহেল বোকার মতো তাকিয়ে আছে রোহানের দিকে। এদিকে আদনান সাহেব সাকিবদের বাড়ি থেকে দূরে চলে আসে। গাড়ি থেকে নেমে সে নিজেকে অনেক প্রশ্ন করে। নিলয় আমাদের বাড়িতেই থাকে, আবির তাহলে আবির না, সে নিলয়। কিন্তু কেন সে আমাদের বাড়িতে? কেন সে নেহার সাথে জড়িয়েছে? কি চায় নিলয়? আচ্ছা, নেহা কি জানে আবিরের নিলয়? হয়তো জানে না। দেখা যাক নিলয় কি করে। আদনান সাহেব আর কিছু ভাবতেই পারে না। তিনি আর অফিসে যান না, সোজা বাসায় চলে আসে। এদিকে সবাই ক্লাসে বসে আছে। নেহা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নেই। নিলয়কে ফোন দেয় কিন্তু রিসিভ হয় না। নুসু ম্যাম ক্লাসে আসলেন। গতকালকে থেকে ম্যাম নিলয়ের কথা ভেবেছে অনেকবার। নিলয়কে নতুন করে চিনেছে তিনি। ওনার কাছে নিলয় হলো একজন বুদ্ধিমান মানুষ। নুসু ম্যাম ক্লাসে এসেই শেষ বেঞ্চের দিকেই তাকালো। সেখানে আজকে নিলয় নেই। তিনি নেহাকে প্রশ্ন করে, আবির কোথায়? সে আসেনি? না ম্যাম, আবিরকে আজ দেখছি না। ও আচ্ছা। নুসু ম্যামের ক্লাস করাতে একদমই ভালো লাগছে না আজকে। এতদিন আবির থাকাতে ক্লাস করতে ভালো লাগতো না, আর আজকে আবির নেই তবুও ক্লাসটা বিরক্ত লাগছে। কিন্তু আবির কোথায়? রাকিব বসে আছে, হাতে ড্রিঙ্কস, চারপাশে সুন্দরী মেয়েদের ছড়াছড়ি। রাকিব নেশায় আসক্ত। রোহান আর সোহেল আসে সামনে। রোহানকে বসতে বলে রাকিব ড্রিঙ্কসের বোতল নিয়ে গ্লাসে ঢেলে খেয়ে নিল কিছুটা। রাকিব বলল, কি কারণে এসেছো? ভাই, আমি যদি নিলয়কে খুন করি আমাকে কি দিবেন? রাকিব পুরো নেশাতে ছিল। রোহানের মুখে হঠাৎ করে এমন কথা শুনে রাকিব লাফ দিয়ে ওঠে। এক ঝটকায় ওর নেশা যেন কোথায় চলে গেল। সে রোহানের দিকে তাকিয়ে বলল, ব্যাংক চেকে সাইন করে দিচ্ছি, টাকা তুলে নিয়ে সোজা দেশ ছেড়ে চলে যা। নিলয় যদি ভুলেও জানে তুই এমনটা ভেবেছিস তাহলে কিন্তু তোকে কোনো কথা বলার সুযোগ দেবে না, তোকে মেরেই ফেলবে। না ভাই, আমি নিলয়কে মারবই, আর আমার কাছে প্ল্যান আছে। বলুন আমাকে কি দিবেন? রাকিব চেয়ারে বসলো। একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে রোহানের দিকে তাকিয়ে বলল, তোকে আমার জায়গা দিয়ে দেব। ওকে, তাহলে অপেক্ষা করুন নিলয়কে মেরে আরিয়ানকেও মারার খবরটা শোনার জন্য। কি প্ল্যান আছে তোর কাছে? সাকিবের মেয়ে নিধি নিলয়কে পছন্দ করে। নিধিকে আমরা তুলে আনবো, আর এটাকে নিলয়ের কাছে পাঠাবে সোহেল। আর সে বলবে আরিয়ান নিধিকে তুলে নিয়ে গেছে। নিলয় যখন আসবে একা, আমরা সবাই মিলে তাকে মেরে ফেলবো। আচ্ছা কর, তবে আমাকে এসবের মধ্যে রাখবি না। আপনি খালি সাপোর্ট করলেই হলো। রোহান চলে আসে রাকিবের কাছ থেকে। রাকিব ভাবতেই পারছে না রোহান এমন কিছু বলবে। তবে দেখা যাক কি হয়। নেহা আর আদনান সাহেব বাড়িতে বসে আছে। নেহা ভার্সিটি থেকে এসে সারা বাড়ি নিলয়কে খুঁজেছে, কিন্তু নিলয়কে সকাল থেকে কেউই দেখেনি। নেহা আর ওর বাবা দুজন বসে থাকে নিলয়ের অপেক্ষায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। নিলয় দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করে। কারো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে যাবে, তখনই নেহা ডাক দেয়, আবির, এদিকে আসো। জি ম্যাম। সারাদিন কোথায় ছিলে তুমি? ক্লাসে কেন যাওনি? আদনান সাহেব নেহার প্রশ্ন শুনে নিলয়ের দিকে তাকায়। নিলয় সাথে সাথেই বলে, আসলে গ্রাম থেকে এক আত্মীয় আসছিল। আমি যে মেসে থাকার কথা বাসা থেকে বলে এসেছিলাম সেখানে এসেছিল। ওখান থেকে ফোন দিতেই আমি চলে যাই। তারপর ওনার সাথে সারাদিন ছিলাম। সরি, কাউকে কিছু না বলে এভাবে কাজ ফাঁকি দিয়ে যাওয়াটা উচিত হয়নি।
আদনান সাহেব নিলয়ের এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। কি সুন্দর মিথ্যা বলল ছেলেটা। আদনান সাহেব সারাদিনে কথাগুলো মনে করে। তার মানে নেহা জানে না এই আবির নয় নিলয়। কিন্তু সে কেন মিথ্যা পরিচয় এখানে আছে? আদনান সাহেবের জানতেই হবে সবটা। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। নেহার কথা শুনে আদনান সাহেব আরও অবাক হয়। তার মানে তিনি যেটা সন্দেহ করেছিল সেটাই হয়েছে। নেহা নিলয়কে ভালোবাসে। একটা মাস্তান ছেলেকে নেহা এখন ভালোবাসে। হয়তো নিলয় এরা জানার জন্যই এখানে এসেছে। কিন্তু নিলয়ের এতে লাভটা কি? নিলয় নিজের রুমে আসলো, ব্যাগটা বিছানায় রেখে আজকে সারাদিনের কথা ভাবছে। মৃত্যুর খেলাতে নিলয় দিনকে দিন শেষ সমাপ্তিতে চলে আসছে। সব কিছু হুট করে যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কিছু একটা ঘটতে যাচ্ছে, তবুও সেটা বোঝা যাচ্ছে না। পরি নিলয়ের কাছে এসে বলল। নিলয় পরীকে দেখে একটু হাসলো। ভাইয়া, আমার মা তোমারে যাইতে কইতাছে। আপা তোমারে খুঁজতাছে। কেন রে? মা এখন আমার আপার টাকা নেয়। আপা এখন আর রাতে বাইর হয় না। কি জানি একটা ভালো কাম পাইছে। আমারে কইছে একটা ভাইয়া কাম জোগাড় কইরা দিতেছে আপারে। ভাইয়া? কোন ভাইয়া? আপা তার নাম কইছে আমারে, নিলয় ভাইয়া নাকি। আপারে কাম খুঁজা দিছে। আর মা মা মানে মনে করতেছে যা হইছে সব তোমার জন্য, তাই মা তোমার ডাকতেছে। তুই নিলয়কে দেখেছিস? না ভাইয়া, দেখুন কেমনে, আমার সামনে তো কখনো আসে নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখা করব তোর মা আর আপার সাথে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা ভাইজান, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনি হাসছেন কেন ভাইজা? কখনো কারোর ব্যাপারে না জেনে ভালো বলবি না, বুঝেছিস? আর মানুষকে অবজারর করতে নেই। সময় মতো মানুষ তার নিজের পরিচয় নিজেই দিয়ে দেবে। কি কনে এইগুলা? আমি তো কিছুই বুঝি না। তোর এসব বুঝতে হবে না। আচ্ছা পড়ি, যদি কখনো তোরা আমাকে খারাপ জানিস তখন আমাকে ছেড়ে চলে যাবি? কি কন? কখনো যাবো না। আপনাকে ভালোবাসি আমি। আপনি আমার ভাইয়া হন। আপনারে কেমনে ছাইড়া দিমু? তুই না চাইলেও অনেক মানুষ আমাকে দূরে ঠেলে দেবে। তা কে কাকে দূরে ঠেলে দিবে শুনি? পরি আর নিলয় দরজার দিকে তাকায়, দেখে নেহা এসে দাঁড়িয়েছে। পরি নেহাকে দেখে উঠে দাঁড়ালো আর বলল, এখন কথা বলুম। বলো। আপনি ভাইয়ারে কি ভালোবাসেন? তুই এসব জানিস? না মানে আপনি ভাইয়ার দিকে কেমন করে তাইকা থাকেন? ভাইয়া না দেখলেও আমি লুইকা দেখছি। আমার স্কুলের স্যার একটা ম্যামের দিকে এরকম কইয়া তাকায়। ক্লাসে একটা বদমাইয়া আছে, হেতে সকলকে কইছে স্যার ম্যামের লগে প্রেম করে। দেখছস না তোরা কেমন কইরা চাইয়া থাকে? আপনিও কি ভাইয়ার লগে প্রেম করেন? কি ক্লাসে যে এসব শিখিস? যা এখান থেকে, না হলে তোর কান টেনে লম্বা করব। পরি আর দাঁড়ালো না, ভয়ে সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নেহা আবিরের পাশে এসে বসলো। কাঁধে মাথা রেখে নেহা আবিরকে বলল, আবির, আমি না ভয়ে আছি অনেক। ভয়? কিসের ভয়? বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। বাড়ির সামনে না, বাড়ি থেকে কিছুটা দূরে। সেখানকার ফুটেজ আমাকে একজন কাগজের খামে পাঠিয়েছিল, আরও কিছু ছবিও পাঠিয়েছিল। মানে কি বলছো তুমি এসব? নিলয় অবাক হয় নেহার সাথেও, তবে সেই অপরিচিত অফিসারের এইভাবে ফুটেজ আদানের ব্যাপারটা পরিচিত পেয়েছে। কিন্তু কি এই অফিসার জানাটা খুব জরুরি। নেহা পরীকে ডাক দিল। পরী দৌড়ে আসলো নেহারদের সামনে। নেহা পরীকে বলল, টেবিলের ওপর একটা ব্যাগ আছে, কালো ব্যাগ, ওটা নিয়ে আয় তো। পরী নেহার কথা শুনে ব্যাগ আনতে চলে যায়। নিলয় মনে মনে ভাবে, এটা সেই ব্যাগ নয় তো যেটা দিয়ে ওই অচেনা অফিসারটি আমাকে ভিডিও আর ছবি পাঠিয়েছিল? 1 মিনিটের মধ্যে পরী ব্যাগ নিয়ে রুমে হাজির হয়। পরী ব্যাগটা নেহার হাতে দিয়েই চলে গেল। নিলয় অবাক হয়। সেম ব্যাগ ওই দিনও লোকটা নিলয়কে পাঠিয়েছিল, নেহার কাছেও পাঠিয়েছে। কিন্তু কেউ আসলে কি চায় সে? নেহা ব্যাগ থেকে একটা খাম বের করে। খামটা ছেঁড়াই আছে। খামের ওপর 2 লাইনে লেখা, হ্যালো নেহা, দেখো 2 চোখ মেলে, সে আছে তোমার মিশে, তোমার পাশে খুব কাছে। নেহা লেখাটা পড়ার পর নিলয়কে প্রশ্ন করলো, আচ্ছা আবির, এই লেখাটার মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না, ছবিগুলো দেখো।
নেহা ছবিগুলো বের করে। প্রথম ছবি, নেহাদের বাড়ির রাস্তায় নেহার গাড়ি চালিয়ে কে যেন চলে যাচ্ছে, আর সেটা যে নিলয়, এটা নিলয় ছাড়া আর কেউই জানে না, কিন্তু এখন ওই আগন্তুক ব্যক্তিটাও জানে সব। দ্বিতীয় ছবিটা হলো নেহা মাটিতে পড়ে আছে আর নেহার মুখের উপর কারো ছায়া পড়েছে। তৃতীয় ছবিটা হলো নেহাকে কে যেন তার গাড়িতে করে করে তুলছে। নিলয় মনে মনে বলে, যাক, নিজের মুখের ছবিটা তো আর দেখা যায়নি পিকচারে। নেহা এবার ওর ফোন বের করে, একটা ভিডিও ফুটেজ চালু করে দেয়। নেহার গাড়ি কে যেন চালিয়ে চলে যাচ্ছে। নেহা এখন নিলয়কে প্রশ্ন করে, আবির, তুমি গাড়িটা কোথায় পেয়েছিলে? আসলে তুমি যেখানে আমাকে মারতে দেখেছিলে সেখানেই ছিল তোমার গাড়ি, আর ওই লোকগুলো ছিল যে তোমাকে কোলে করে তোমার গাড়িতে তুলছিল তার লোক। ওরা ভেবেছিল তোমাকে আমি মারতে আসছি, এজন্য আমাকেও মারছিল। তুমি জানো আমাকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? নিলয় আমাকে বাঁচিয়েছে। ওকে আমি দেখেছিলাম অজ্ঞান হওয়ার আগে। সে এসেছিল। নিলয় আমাকে বাঁচিয়েছে ওই ছেলেগুলোর হাত থেকে। কিন্তু আমি তো তাকে দেখিনি। আসলে হয়তো বাবা ওর ব্যাপারে লিখেছে। বাবাকে পছন্দ করে নিলয়, সেই জন্য আমাকে বাঁচিয়েছে। তোমার সাথে দেখা নাও হতে পারে। আচ্ছা বাদ দাও, বাবাকে আমাদের ব্যাপারটা সবটা বলবো পরে, যখন আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি। বাবা, তুমি নিজের সবার থেকে গোপন করেছো, আমাকে নামমাত্র বাবার পরিচয় দিতে বলেছো। আমিও নামমাত্র তোমার ছেলে হিসেবে সবার সামনে এসেছি। আমাকে ভয়ঙ্কর করে তৈরি করেছো তুমি। তোমার লোকেরা তোমাকে মারতে চায়, কেন তুমি চুপ আছো? আরিয়ান কথাগুলো বলছিল ওর নিজের বাবাকে, যাকে কিনা সবার সামনে মৃত ঘোষণা করা হয়েছে। আরিয়ান নিজেই তার বাবাকে মেরেছে, এটাই সবাই জানে। কিন্তু এটা একটা প্ল্যান, আর মূল মাস্টার মাইন্ড গেমার হলো এই আরিয়ানের বাবা। কেউ কিছুই করতে পারবে না। নিলয়কে একবার সামনে এনে দাও, বাকিটা আমি দেখব। নিলয়কে খুঁজে পাচ্ছি না বাবা, তবে একটা ভিডিও পেয়েছি। আদনান সাংবাদিকের মেয়েকে তুলে আনছিলাম লোক দিয়ে। রাস্তায় আমার লোকেরা নিলয়কে দেখে নিলয় ওদের সবাইকে মারে, কিন্তু নিলয়ের মুখটা দেখা যায়নি। আমার মনে হয় নেহার সাথে হয়তো নিলয় জড়িত আছে। নেহার সাথে কে কে থাকে সবাইকে জিজ্ঞাসা করো। নেহার সাথে যারা থাকতো তাদের কেউ নিলয় মেরে ফেলেছে। এখন আবির নামের একটা ছেলেকে ওর আশেপাশে দেখা যায়। ছেলেটা ভোলা ভালা, আতেল মার্কা। সে নিলয়ের ব্যাপারে জানবে না, আমি সম্পূর্ণ শিওর। আগে তাকেই টার্গেট করো, ওর ভার্সিটিতে তোমার লোক পাঠাও, খবর নাও ছেলেটা কি নেহার সাথে নিলয়কে কোথাও দেখেছে কি না। ওকে, কালকে আমি ভার্সিটিতে নতুন স্টুডেন্ট হিসেবে আমার লোক পাঠাচ্ছি। আরিয়ানের সাথে যে কথা বলছিল সে হলো হার্ট মানি কোম্পানির সম্পূর্ণ মালিক। টাকার পরিমাণ একা ভোগ করবে বলে নাকি বাকি পার্টনারদের প্ল্যান করে সরিয়ে দিয়েছে। ছেলের হাতে নিজেকে খুন হওয়ার খবরটা তিনিই ছড়ায়, আর যার জন্য আরিয়ান তার বাবার অনুপস্থিতিতে সবটা নিজের করে নিতে পারে। এজন্য রাফাত, সাকিব, রাকিব আর আশরাফিনে কিলার ভাড়া করে আরিয়ানকে মারার জন্য। আরিয়ান ছাড়া কেউ জানে না আরিয়ানের বাবা বেঁচে আছে। তিনি সামনে না আসার আরও একটি কারণ আছে, আর সেটা কেবল নিলয় জানে। তবে নিলয়কে আনার প্ল্যান ছিল আশরাফ সাহেবের, আর তিনিও এখন সবার থেকে হাইডে থাকে। নিলয়কে তিনি এনেছে এখানে। নিলয় আদনান সাহেবের ঘরে বসে আছে। আদনান সাহেব মাঝে মাঝে নিলয়ের দিকে তাকাচ্ছে, আবার মুচকি হাসছে। কয়েকবার পায়চারি করে উনি থামলেন, নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মানুষ কেন মিথ্যেটাকে খুব সহজে বিশ্বাস করে জানো? কারণ মিথ্যেটা খুব মিষ্টি হয়। মিথ্যেটা থাকে রসালো রসগোল্লার মতো। কিন্তু একটা বিষয় কি জানো আবির, রসগোল্লা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তেমনই মিথ্যেটা আস্তে আস্তে সামনে চলে আসে। তোমাকে একটা গল্প বলি। আদনান সাহেব থামলেন, ফ্রিজ থেকে কয়েকটা মদের বোতল বের করে টেবিলে এনে রাখলেন। এসি রুম, রুমের সব দরজা জানালা বন্ধ। আদনান সাহেব আবিরকে ড্রিঙ্কসের অফার করলেন। আবির কপাল কুঁচকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলে, আমি এগুলো খাই না। আদনান সাহেব হাসলেন। নিলয় ওনার রহস্যময় হাসির দিকে তাকালো। নিলয় কিছুই বুঝতে পারছে না উনি কেন এমন করে কথা বলছে। আদনান সাহেব সিগারেট ধরিয়ে হাতে দিয়ে বলল, পৃথিবীতে কাউকে দিয়ে কাজ করে নেওয়ার মাধ্যমটা কি জানো? ভালোবাসা। ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। ভালোবাসার মানুষটা কাছে থাকলে সে বেঁচে থাকবে সুস্থভাবে। এটাই হলো ভালোবাসা। ভালোবাসার মাঝে থাকে অনেকগুলো দিক। কেউ চায় কাজ হাসিল করতে ভালোবাসা দিয়ে, আবার কেউ চায় সারা জীবন একসাথে বেঁচে থাকতে।
আদনান সাহেব আবার থামলেন। নিলয় ওনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, সব কেমন যেন রহস্যময় হয়ে গেছে। নিলয় বলল, স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কেন পারছো না? তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি যদি আমার কথা না বুঝতে পারে তাহলে কে বুঝবে? আমাকে দেখে আপনার বুদ্ধিমান মনে হয়? মানুষকে দেখে কখনোই কিছু মনে করতে নেই, হয় সেটা ভুল হয়, না হয় ভুলই হয়। মানুষকে সহজে জাজ করতে নেই, আর মানুষকে তার উপর কিছু দেখে কখনো জাজ করতে নেই। প্রতিটা মানুষ ভিতরে ভিতরে স্বার্থপর হয়ে থাকে। জিনা স্যার শ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদ, তিনি মহান। তুমি জানো তিনিও স্বার্থপর। কিভাবে জানো? ওনার স্বার্থপরতাটা হলো উম্মতের জন্য ভালোবাসা বিলিয়ে দেয়া। আল্লাহ ওনাকে চায়, আর উনি আল্লাহ সহ তার উম্মতকে চায়। এটাই হলো ভালোবাসার স্বার্থ। স্বার্থ বলতে বুঝিয়েছে মানুষের চাওয়াটা। এখানে খারাপ কেন ভাবছে আবির? নিলয় কোনো কথাই বলে না। স্পষ্ট বোঝা যাচ্ছে আদনান সাহেব আজকে নেশা করেছে, তবে তিনি যা বলছে তা সবটাই কেমন বাস্তবিক কথা। নিলয় বলল, স্যার, রুমে যাই? দাঁড়াও, গল্পটা তো শুনলে না? গল্পটা শুনে চলে যাও। জি। তুমি ড্রিঙ্কস করো? কোন ব্যাপার না। মানুষ দুই দিক থেকে সত্য কথা বলে। একটা রেগে গেলে সত্য কথা বলে, আর একটা নেশা করলে সত্য কথা বলে। রেগে যে সত্য কথাগুলো প্রকাশ করলে সবাই বলে মাথা খারাপ হয়ে গেছে, আর নেশা করে সত্য প্রকাশ করলে পাবলিক বলে মাতলামো শুরু করেছে। বড় অদ্ভুত, তাই না? নেহা আমার একমাত্র মেয়ে, আর সে হলো ক্রাইম ব্রাঞ্চের চিফ অফিসার। এটা একমাত্র আমি জানি। আর ওর একটাই হচ্ছে হার্ট মানি কোম্পানির রহস্য উদ্ঘাটন। কেউ জানে না নেহা আসলে কি করে। সবার কাছে সে সাধারণ একটা মেয়ে, তাই না? নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আদনান সাহেব নেহাকে নিয়ে এমন একটা কথা বললে কখনো কল্পনাতেও ভাবেনি। নেহা একজন স্পেশাল অফিসার, কিন্তু সে কেন নিলয়ের কাছে সব গোপন রেখেছে? কেন এতদিন নিলয়কে কিছুই বলেনি নেহা? মাইন্ড গেমটা যেন এবার অনেক পেঁচালো হয়ে যাচ্ছে। আসলেই আদনান সাহেব এতক্ষণ ঠিক কথা বলছিল। মানুষকে জাজ করা ঠিক না অতি সহজে। মিথ্যাটা অনেক মিষ্টি, রসগোল্লার মতো। ড্রিঙ্কস চলবে নাকি আবির? নিলয় টেবিলের কাছে যায়। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে ড্রিঙ্কস বোতলের ছিপি করে মুখে পুরে নিল নিলয় খেয়ালও করেনি। নিলয় একেবারে অর্ধেকটা শেষ করে দিয়ে আদনান সাহেবের দিকে তাকালো। নিলয় বলল, তারপর বলুন, কি হয়েছে? বলবো। এত তারা কিসের? রিল্যাক্স করো, এখানে কেউ আসবে না। আমি আর তুমি আছি কেবল। আপনি বলুন, আমি শুনছি। নেহাকে আমি একাই ক্রাইম ব্রাঞ্চে পাঠাই। সে সেখানে নীলয়ের ব্যাপারে জানতে পারে। আমাকে সে বলে নীলয়ের ব্যাপারে খোঁজ নিতে। নেহার কথা মতো নীলয়কে নিয়ে একটা গল্প বানায়। আসলে বইটাতে নীলয়কে নিয়ে ছোটোবেলায় যা যা হয়েছিল সব বানিয়ে লেখা। গল্পটা বানিয়ে লিখেছিলাম, কিন্তু সত্যি নীলয় একদিন হিংস্র মানব হিসেবে সামনে আসে। তাকে না দেখেই তার ব্যাপারে সব লিখে ফেলি। কোম্পানির ব্যাপারে বইটাতে লেখার জন্য বইটা ব্যান করে দেয়, কিন্তু বইটা নীলয় পর্যন্ত পৌঁছে যায়। এরপর সেটা আবিরের কাছে চলে আসে, তাই না? নিলয় মুচকি হাসলো। সে বোতলের পর বোতল মুখে পুরে নিয়ে এক চুমুকে অর্ধেক শেষ করে দিচ্ছে। আদনান সাহেবও বিরামহীনভাবে সিগারেট টেনে যাচ্ছে। আদনান সাহেব বলল, ওই একটা বই এখন তোমার কাছে আছে, তাই না নিলয়? কে নিলয়? কে নিলয়? আমি তো আবির। সেটা সবার সামনে আবির, কিন্তু আমি জানি তুমি নিলয়। আজকে তোমাকে দেখেছিলাম সাকিব, রাফাত, রাকিব ওদের সাথে বসে আরিয়ানকে মারার প্ল্যান করতে। অফিসে যাচ্ছিলাম আমি, আর রাস্তায় তোমাকে গাড়ির মধ্যে দেখতে পাই। তোমার পিছু নিয়ে জানতে পারি তুমি আসলে আবির নও, তুমি নিলয়। তোমাকে দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, সাথে ভয়ের পরিমাণও বেশি ছিল। কথাটা বলে আদনান সাহেব নিলয়ের সামনে বসে হাত জোর করে মাথা নিচু করলো। নিলয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদনান সাহেবের দিকে। নেশাটা হঠাৎ করে কোথায় যেন উবে গেল নিলয়ের। স্বাভাবিক মস্তিষ্কে তাকিয়ে আছে আদনান সাহেবের দিকে। আদনান সাহেব বলা শুরু করলেন, আমি জানি না তুমি কেন আমাদের বাড়িতে এসেছো, তবে আমার যতটুকু ধারণা তুমি হয়তো আমার মেয়েকে মারার জন্য এসেছো। প্লিজ ওকে মেরো না। তোমার কাছে তো কখনো কেউ জীবন চেয়ে পায়নি, সবাইকে তুমি মেরে ফেলেছো। আমার মেয়েকে মেরো না। ও তোমার ব্যাপারে কিছু জানে না, আর সে তোমার মধ্যে থাকা আবিরকে অনেক বেশি ভালোবাসে। নিলয় বিছানায় বসলো। আদনান সাহেব নিলয়ের দিকে তাকালো। নিলয় প্রথমবার চুপ হয়ে অন্য কিছু ভাবছে। সে তো নেহার ব্যাপারে জানতোই না, আর নেহাও জানে না কিছু নিলয়ের ব্যাপারে। আমি এখানে নেহাকে মারতে আসিনি স্যার।
আমি এখানে কেন এসেছি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তবে আমি চলে যাব অনেক দূরে। আমি ওদেরকে কথা দিয়েছি আরিয়ানকে ওর জায়গাতেই এসে মারব, কিন্তু তাকে সহজে মারলে মজা নেই। ওর সাথে মাইন্ড গেম খেলে মজা পাচ্ছি। এখানে এসে জানতে পারি ও ওর বাবাকে খুন করেছে, কিন্তু আমি জানি ওর বাবা বেঁচে আছে, আর সে কে সেটাও আমি জানি। আমি আমার মিশন শেষ করে চলে যাব আপনাদের থেকে, আর আপনার মেয়ে নেহার থেকেও অনেক দূরে। ভয় নেই, আমি নেহাকে মারব না, আর মারতেও পারবো না। আপনি চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, কিন্তু আমার লোকেরা আপনাকে মেরে ফেলবে। আমি চাই না এমনটা হোক। আমি ভেবেছিলাম এখানে থাকা মানুষগুলোর মধ্যে কেউ আমাকে কখনো চিনবে না, কিন্তু আপনি চিনে ফেললেন। তবে ভয় হচ্ছে নেহা যদি আমাকে চিনতে পারে তবে সে আমাকে ভুল বুঝবে, আমার থেকে হারিয়ে যাবে। আর কত প্রিয় মানুষ হারাবো। নীলা হারিয়েছে। বুলেটের গুলি যখন ওর বুকে এসে লাগে তখন সে চিৎকার করে আমার নাম বলেছিল, আর তাকে মেরেছে আরিয়ানের বাবা। আমি কথা দিয়েছি আরিয়ানকে মারব, আর তারপর আমি নিজের জন্য মারব ওর বাবাকে। আমি যদি মরে যাই কেউ কাঁদবে না, কিন্তু আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনি চাইলে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে পারি। আদনান সাহেব উঠে দাঁড়ালো। নিলয়ের পাশে বসলেন তিনি। মনে মনে বললেন, এই নিলয়কে এখন বিশ্বাস করা যায়? নিলয় আর কিছু বললেন না, রুম থেকে বের হয়ে গেলেন। ড্রয়িং রুমে এসে দেখে নেহার বড় চাচু শফিক সাহেব বসে বসে সিগারেট খাচ্ছে। নিলয় ওনার সামনে দিয়ে যাচ্ছে। উনি ডাকলেন, আবির, এদিকে শোনো তো একটু। নিলয় শফিক সাহেবের সামনে সামনে এসে দাঁড়ালো। উনি সিগারেট টানছেন। ওনার সামনে টেবিলে কয়েকটা ছবি পড়ে আছে। নিলয় সেই ছবির দিকে তাকায়। ছবিগুলো নিলয়কে দিয়েছিল সেই আগন্তুক, কিন্তু এগুলো এখন শফিক সাহেবের কাছে। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে ভাবতে থাকে, ছবিগুলো ওনার কাছে কেন? ওনার ছেলেকেই তো খুন করেছি আমি, তাহলে এগুলো কেন ওনার কাছে? ভাবছো ছবিগুলো কেন আমার কাছে আসলো? আসলে ছবিগুলো আমি পেয়েছি তোমার ঘরের সামনে, পড়ে নিয়ে দেখছিল। ওকে ডাকতেই ও সেগুলো আমার কাছে নিয়ে দেয়। আর ছবিগুলোতে এ নিলয় আমার ছেলের হৃদয়কে মেরে সে এসেছে তার অস্তিত্ব জানান দেয়। ছবিগুলো কেন তোমার কাছে ছিল? নিলয় পরীর কথা মনে করে কিছুটা রাগ প্রকাশ করলো মনে মনেই। শফিক সাহেব ইশারায় নিলয়কে তার সামনের সোফাতে বসতে বলল। নিলয় সেখানে বসলো। শফিক সাহেব আবারও প্রশ্ন করলো, এই ছবিগুলো কেন তোমার কাছে আসলো বলো? আসলে স্যার, আমি নিজেও জানি না। সেদিন রাতে আমি বাইরে বসেছিলাম, পড়ে এসে বলল ছবিগুলো নিতে, আপনি বা আদনান সাহেবের কাছে দিয়ে দিতে, কিন্তু আমি দেইনি। ভয় পেয়েছিলাম, তাই ছবিগুলো আমার বেডের নিচে ফেলে দিয়েছিলাম। এমন ছবির মানে আমি জানি না স্যার। আর এইখানে হৃদয় ভাইয়ের লাশ ছিল, এটা দেখে আরও ভয় পেয়েছিলাম। কী যেন নাম, ওই যে সবাই ওকে ভয় পায়, ও এসেছে। নিলয়। নিলয় যদি আমাকেও মেরে ফেলে সেই ভয়ে আমি দিইনি ছবিটা কারো কাছে। স্যার, নিলয় দেখতে কেমন? যদি এসে আমাকে বা আপনাদের মেরে দেয় তখন কি হবে? হা হা হা, নিলয় আমাকে মারতে পারবে না, আর আমি থাকতে কাউকে সে আর মারতে পারবে না। ভয় নেই। কেন স্যার? তোমার এত কিছু জানতে হবে না, যাও এখন। আর শোনো, এবার যদি কেউ কোনো কিছু পাঠায় আমাকে দিবে। দেখি নিলয় কতদিন এভাবে পালিয়ে থাকতে পারে। স্যার, লুকিয়ে থাকা মানে এই নয় যে সে ভীতু। লুকিয়ে থাকে, হতে পারে এটা তার প্ল্যানের অংশ। না, মানে নিলয়ের ব্যাপারে বললাম, এই আর কি। ঠিক বলছো তুমি। ওর এই লুকিয়ে থাকাটাই ওর প্ল্যানের অংশ, এই জন্য ও ডেঞ্জারাস। তবে ভয় নেই, তোমাদের কিছু হবে না। কিন্তু আমার কাছে এই থানার ওসির বিষ্ণুদেবের লাশের ছবি এসেছিল। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল রকস্টার ইজ ব্যাক। সে কোনো এমন সাধারণ মানুষদের মারছে, সে কেন এমন সাধারণ মানুষদের মারছে এটাই তো বুঝতে পারছি না। আমার ছেলেকে কেন মারলো, সাথে ওর বন্ধুদেরও কেন? ভার্সিটিতে যেত ছেলেগুলো, সেখানে কি নিলয়ের সাথে ঝামেলা হয়? কিন্তু নিলয়ের ভার্সিটি কোথায়? কেন ঝামেলা করলো নিলয়ের সাথে? তুমি যাও, ভয় নেই। নিলয় নিজের রুমে চলে আসে। শফিক সাহেব অনেক কিছুই ভাবতে থাকে। নিলয় বিছানায় বসে মনে মনে বলছে,
অপরিচিত ওই আগন্তুক কিভাবে আমাকে চিনল? রাব্বিকে খুঁজে পাওয়ার আগে থেকেই সে আমাকে চেনে, কিন্তু কিভাবে? রহস্যময় একটি প্রশ্ন। বড় কথা, আমার জানতে হবে সে কে। যদি জানতে পারি সে কে, তবে সব রহস্যের উদ্ঘাটন করা যাবে। নিলয় ঘুমিয়ে পড়ে। পরের দিন নেহার বাড়িতে করে নিলয় ভার্সিটিতে আসে। নিলয়ের প্রিয় জায়গাতে এসে বসে নিলয় আর নেহা। সেখানে নিধি, জয়, মিথিলা এসে হাজির। বেশ জমিয়ে আড্ডা শুরু হয়। 5 মিনিট পর 5টা বাইক, 5 জন নতুন ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। আর এই ছেলেগুলো হলো আরিয়ানের লোক। আরিয়ান রাতের মধ্যেই ওদের অ্যাডমিটের ব্যবস্থা করে দিয়েছে। নেহার ক্লাসের সাথে তারাও ক্লাস করবে। উদ্দেশ্য আবির নামধারী নিলয়কে খোঁজ নেওয়া। ছেলেগুলো বাইক চালিয়ে সোজা নিলয়দের কাছে এসে থামে। নিলয় আর জয়ের দিকে ওরা তাকায়। বাইক থামালে ওরা। একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। নিলয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি অভি, তুই আবির তাই না? আর তুই জয় তাই তো? তোরা দুজন নেহার সাথে কি করিস? নেহা আমাদের বন্ধু, তাই সে আমাদের সাথেই থাকে। কেন? আজ থেকে তোরা না আমরা থাকবো নেহার সাথে, বুঝেছিস? কথাটা শেষ হতেই জয় অভির গালে জোরে একটা চর বসিয়ে দিল। অভি চর খেয়ে একটু শব্দ করে হাসল। জয়ের দিকে তাকিয়ে জয়ের শার্ট অভি 2 হাত দিয়ে টেনে ধরে বলল, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? তোর এই হাত আর এই হাতের জায়গাতে থাকবে না। তোকে তো বুঝেই দেবো ওই অভি কি করতে পারে, যদি থাকিস। ভাই, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, না হলে তোরা ওই জয়কে চিনিস না। আমার জামার কলার ধরেছিস না? তুই রেডি থাকিস তোর এই হাতের জায়গাতে থাকে কিনা। ভাই, তোমরা নতুন, কেন শুধু শুধু ঝামেলা করছো? নেহার সাথে তোমরাও থাকবে, তবে আগে বন্ধুত্ব করে নাও। সে আমাদের বন্ধু, তাই আমরা সবাই একসাথে থাকি। তোমরা নতুন আসছো, নতুনদের মতো কেন থাকছো না? সালা, তুই চুপ থাক। নেহাকে আমি পছন্দ করি অনেক আগে থেকেই। ওর পাশে তোদেরকে দেখেছি আমার সহ্য হয়নি, তাই ভার্সিটিতে চলে এসেছি। এবার বুঝেছিস? অভি কথাটা বলেই নিলয়ের জামা টেনে ধরে। নিলয় মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। তারপর নেহাদেরকে নিয়ে চলে যায় ক্লাসের দিকে। সুজন নামের একটা ছেলে এসে অভিকে থামায়। ভাই, আবিরকে তুলে নিয়ে যাই, চলো। যাব, কিন্তু তার আগে আমি এই জয়কে দেখে নেব। আবিরের আগে জয়কে আমার চাই। জয়কে তুলে নেব সময় বুঝে। সালা আমার গালে চড় মারছে। ওকে মারার সময় রাস্তার কুকুরেও কোনো শব্দ করবে না। আরিয়ান ভাইকে জানাবো? না, ভাইকে কিছু জানানোর দরকার নেই, সবটা আমরাই করব। চল ক্লাসের দিকে। অভিরা ক্লাসে আসতো। আজকে নিলয় শেষ বেঞ্চে বসেনি, সে নেহার পাশে বসেছে। নিলয়ের পাশে জয় আর তার পাশে নিধি। ভার্সিটিতে এভাবে বসলেও কোনো ব্যাপার না। জয় রেগে আছে। ওই ছেলেগুলো শেষ বেঞ্চে যেয়ে বসলো। বসেই জোরে জোরে শীষ দিতে থাকে, মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। জয় অভিদের দিকে তাকায় আর বিড়বিড় করে বলে, ওদেরকে তো আমি বুঝে দেব এমন করার মানেটা। কি করবে তুমি? ওরা হয়তো কোনো রাজনৈতিক দলের ছেলেরা, আর তুমি তোমার বাবার একটাই ছেলে। ওরা মারার সময় দয়া করবে না। কেন ওদের সাথে ঝামেলা করছো? আমি তোমার মতো না, চুপচাপ বসে থাকবো না। তুমি যেমন সব সহ্য করো, আমি সেটা পারবো না। কি করবে তুমি? করার মতো অনেক কিছুই আছে, শুধু সুযোগের অপেক্ষা। সবাই যে যার মতো কথা বলছে। ওদিকে রোহান 3 তলা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সোহেল ওর পাশে এসে দাঁড়ালো। সোহেল বলল, আবিরকে হয়তো মারার জন্য ওর ভার্সিটিতে 5 জন ছেলে এসেছে, আর তারা আরিয়ানের লোক। আরিয়ান জানে ওইটাই নিলয়? না, আরিয়ান জানলে সে আর দেরি করতো না, সে নিজেও নিলয়কে মারতে চলে আসতো। আমার মনে হয় নিলয় এটাই চাচ্ছে, যেন আরিয়ান নিজেই আসুক তাকে মারতে। এই সুযোগে সে আরিয়ানকে মারবে। তুমি বুঝতে পারছো না আরিয়ানকে মারলে নিলয়ের টাচ করাটা কতটা ভয়ঙ্কর? এই ছেলেগুলোর সাথে যোগাযোগ রাখতে হবে। প্রথম দিন যেই আবির নামধারী নিলয়ের সাথে ঝামেলা করেছে, তার মানে ওরা নিলয়কে টার্গেট করে এসেছে, আর এই জন্যই আমার ওদের দরকার। সুযোগে আমি নিলয়কে মেরে দেব। এখন অপেক্ষা ওই ছেলেগুলোর কি হবে। ওকে, দেখা যাক তোমার ইচ্ছা পূরণ হয় কিনা। ভাই, রোহানের মতলব আমার ভালো লাগছে না। রোহান আমার কাছে এসেছিল, ও নাকি নিলয়কে মারতে চায়। রাকিবের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো সাকিব আর রাফাত। রাফাতের হাতে ড্রিঙ্কসের গ্লাস ছিল। ভয়ে হাত কাঁপার কারণে ড্রিঙ্কসের গ্লাস নিচে পড়ে যায়। রাফাত ভয়ের তো ভঙ্গিতে বলল,
আমার ছেলে সুহেল কোথায়? রোহানের সাথেই আছে। আমার ছেলেকে বাঁচতে হবে। সেদিন রোহান আর সোহেল এসে বলেছিল নিলয়কে মারতে চাই। আমি কিছুই বলিনি, তবে ওদের প্ল্যান মানে নীলসহ আরিয়ানকে মারতে চায়। এই জন্যই তো রাকিবকে আন্ডারওয়ার্ল্ড ডন বানিয়েছে, যেন সে কাজে লাগে আমাদের সবার। ওরা সবাই সাকিবের বাড়িতে বসে গল্প করছিল, রাকিব, সাও, রাফাত আর সাকিব। কিন্তু শেষে যে কথাটা বলল সেই কথার উদ্দেশ্য সেদিকে সবাই তাকায়। দেখে আশরাফ সাহেব দাঁড়িয়ে আছে। উনি হেঁটেই তিনজনের কাছে এসে মিটিংয়ে যোগ দিলেন। উনি সোফাতে বসে বললেন, রকস্টারের বানানো এই জগতে সব রাফিয়ানদের বসবাস। এখানে কেবল একটাই খেলা চলে, যার নাম মাইন্ড গেম। আর মাইন্ড গেম হলো স্থির শান্ত মস্তিষ্কে ভেবে প্ল্যান করে কাজ করা। তবে প্ল্যানটা তৈরি করলে প্ল্যান অনুযায়ী যেন সব চলে, এটাই হলো আসল মাইন্ড গেম। যেদিন আরিয়ানের বাবার সাথে দেখা করতে যায়, সেদিন আরিয়ানের হাতে রক্তমাখা বড় কাটনা মানে ছুরি ছিল। সেদিন আরিয়ান সবার সামনেই বলে, আমি আমার বাবাকে মেরে ফেলেছি কোম্পানির জন্য। এখন থেকে সব কোম্পানির সবটাই আমার। কারো কিছু বলার আছে? আমি যেমন ভাগ দেব তেমন করে সবাই চলবে। আমার ইচ্ছে মতো আমি ভাগ দেব। আশা করি সবাই বুঝেছেন। আমরা 5 জন ছিলাম না কোম্পানির ভাগে, ছিল আরো একজন। তোমরা তো দেখেছিলে রাকেশ আরিয়ানের কথা শুনে প্রতিবাদ স্বরূপ কথা বলছিল। তখনই আরিয়ান রাকেশের গলা কেটে দিয়ে আমাদের দেখিয়ে বলে, এখন থেকে 80% ভাগ আমার, বাকি 20% তোমাদের। সেদিন বাড়িতে আসার পথে দেখা হয় আদনানের সাথে। আদনান ছিল আমার ক্লাসমেট, অনেক আগে থেকে ওর সাথে পরিচয় হয়েছিল। তখন সে কেবল নিলয় নামের একজনকে পেয়েছে, যার সাহস হিংস্রতা ছিল বিশাল। এজন্য আমি নিজেই তাকে আমাদের ব্যাপারে লিখতে বলি বইটাতে। প্ল্যান তখনই করে ফেলেছিলাম, ওই নিলয়কে আমার চাই। এজন্যই এত কিছু করা, কারণ আরিয়ানকে মারতে পারবে একমাত্র নিলয়। আর নিলয়কে প্ল্যান অনুযায়ী আমি এনেছি এখানে। বলতে পারো আদনানকে ব্যবহার করেছি আমি, আর সেই ফাঁদে নিলয় পড়েছে। সে কি মাইন্ড গেম খেলবে? খেলবো তো আমি। আরিয়ানের বাবা তো নেই, আরিয়ান একাই। আদনানের সাথে সম্পর্কটা নষ্ট, বলা যায়। আমার ইচ্ছে অনুযায়ী এখন সব চলছে। মূল প্ল্যান হলো আরিয়ানকে মারবে নিলয়, আর আমি রাকিবকে ডন বানিয়েছি। কারণ তুমি মারতেই তখন নিলয়কে, আমাদের রাস্তা তখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। এজন্য নিলয়কে বেশি তাড়া দিও না, সে ওর মতো করে আরিয়ানকে মারবে। আমি চিনি নিলয়কে, আর নিলয় ওর মিশন কমপ্লিট করার জন্য যত বাধা আসুক না কেন, সে সব কিছু ঠিকই পার করবে। অলরেডি করেই দিয়েছে। আরিয়ানে 4 জন লোককে মেরে ফেলেছে। আর রোহান, সোহেল তো সামান্য একজন। নিলয় যদি জানে ওরা নিলয়কে মারতে যাচ্ছে, তবে নিলয় ওদেরকে যেভাবে হোক মারবে। তারপর ওদের লাশ দেখতেও ভয় লাগবে আমাদের। এজন্য তোমরা কেউ নিলয়কে এখন মারার প্ল্যান করো না। সময় বুঝে পাখি খাঁচায় ধরা দেবেই, কারণ খবরটা তো খাঁচাতেই রাখা থাকবে, তাই না? আশরাফ সাহেব চলে গেল। সাকিব, রাফাত আর রাকিব বোকার মতো তাকিয়ে আছে আশরাফ সাহেবের দিকে। উনি এত ঠান্ডা মাথার একজন মাস্টার মাইন্ড, এতদিন কেউ জানতো না। চুপচাপ একা একাই এত প্ল্যান করে রেখেছে, কেউ তা বুঝতেই পারেনি। তবে দেখা যাক নিলয় কি করে। নিলয়ের শহরে যতদিন না আরিয়ানকে মারতে পারছে, ততদিন সবাই নিলয়ের থেকে ভয় নিয়ে চলবে। আর নিলয় জানে আরিয়ানকে মারতে পারলে সে আর কাউকেই কেয়ার করবে না। নুসু ম্যাম ক্লাসে আসতেন। উনি দরজার কাছ থেকে শুনতে পাচ্ছিলেন ক্লাসরুমে বেশ জোরে জোরে চিৎকার আর শীষের শব্দ হচ্ছিল। ম্যাম আসাতে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে গেল। সবার পিছনে থাকা 5টা ছেলে বেঞ্চের ওপর পা তুলে দিয়ে আরামে হেলান দিয়ে বসে আছে। ম্যাম সবাইকে বসতে বললেন, ওই 5 জন ছেলেকে দাঁড়াতে বললেন। উঠে দাঁড়াও। পায়ে ব্যথা ম্যাম, তাই উঠতে পারবো না। কিছু বলার থাকলে বলেন, আমি শুনছি। এত বেয়াদব কেন?
টিচার রুমে আসলে তাদেরকে সম্মানের জন্য দাঁড়াতে হয়। ভদ্রতা শিখুনি তোমরা? এত জোরে কথা বলবেন না ম্যাম, এত জোরে কথা বলবেন না ম্যাম। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আপনি নিজের কাজ করুন। কি বললে? উঠে আসো সবগুলো। ম্যাম, শুধু শুধু কেন প্রেশার বাড়াবেন আপনার শরীরে? বুড়ি হয়ে যাচ্ছেন, এখন রেস্ট নিন। ওই ঠিকঠাকভাবে কথা বল, ওই টিচার, ওনাকে সম্মান দিয়ে কথা বলবে, না হলে তোদের সবগুলো ক্যাম্পাসে নিয়ে গিয়ে পেটাবো। শালা তোর বাপ রাষ্ট্রপতি, এই জন্য এত কথা বলিস? তো এখানেই মারবো। নুসু ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে নতুন ছেলেগুলোর দিকে। উনি এমনটা হবে কোনোদিন কল্পনাতেও ভাবেনি। উনি কান্নারত চোখ নিয়ে রুম থেকে বের হয়ে তার আগে একবার নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। নুসু ম্যাম ভেবেছিল হয়তো নিলয় কিছু বলবে, কিন্তু না, নিলয় চুপ হয়ে আছে। ম্যাম যখন চলে যাবে তখন নিলয় উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম, আপনি ক্লাস করুন, এরপর আপনাকে কেউ কিছুই বলবে না। রাস্তায় থাকা কিছু না খেয়ে থাকা কুকুর দেখেছেন? তারা মোটা তাজা কুকুরের খাবারের দিকে তাকিয়ে কেবল ঘেউ ঘেউ করে, সাহস করে খাবারের কাছে যেতে পারে না। ওরা সেই কুকুর, কেবল লাফাতেই জানে, কাছে আসবে না। আপনি কিছু মনে নেবেন না ম্যাম, আপনি ক্লাস করুন। এখানে এতগুলো স্টুডেন্ট আপনাকে রেসপেক্ট করে, বাকি 5 জনকে ডাস্টবিনের ময়লা ভাবুন। চিন্তা করবেন না, আপনি নিজেই একদিন দেখবেন তারা আর আসছে না ক্লাসে। অভি চুপচাপ নিলয়ের কথা শুনছিল। এমনভাবে অপমান করবে অভি বুঝতে পারেনি। অভি এখন চুপ হয়ে আছে, তবে নিলয়ের থেকে জয়ের ওপর বেশি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জানে না কেউ কি হতে যাচ্ছে, তবে হয়তো রহস্য উদ্ঘাটন হতে যাচ্ছে। নিলয় ক্যাম্পাসে ফুল গাছের নিচে বসল। নেহার হাতে নিলয় নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, কারণ নিলয় জানে নেহা একজন পুলিশ আর সে আরিয়ানকে ধরার জন্য লুকিয়ে আছে। একটু পর নেহা আসলো নিলয়ের সামনে। নেহা বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে, বলো। কিন্তু প্রমিস করো কখনো কাউকে এই ব্যাপারে বলবে না। কি কথা? আমার ব্যাপারে? তোমার ব্যাপারে কি কথা আছে সেটা আমি জানি না। আছে অনেক কিছু, যা তুমি জানলে আমাকে ভুল বুঝবে, অবাক হবে, ভয়ও পাবে। ও, বলো, আমি শুনবো। আচ্ছা তুমি বসো, আমি দেখি কোল্ড ড্রিঙ্কস পাই নাকি। আচ্ছা। নেহা কোমল পানি আনতে চলে যায়। নিলয় বসে বসে ভাবে, নেহা, আমি সব জানি, তুমি হয়তো কি বলবে, কিন্তু তোমার সব সত্যতা আমি জানি আগে থেকেই। তবে আমার সত্যতা জানলে তুমি আমাকে ভয় পাবে, আমাকে আর ভালোই বাসবে না। কিন্তু সরি নেহা, আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। কথাগুলো নিলয় নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে। তখনই পেছন থেকে নিলয় কেউ তার কাঁধে হাত রেখেছে সেটা অনুভব করলো। ঘুরে তাকিয়ে দেখে নিধি এসে দাঁড়িয়েছে, সাথে জয় নেই। নিধি নিলয়ের পাশে বসলো। লজ্জা মাখা চাহনি নিয়ে নিধি তাকালো নিলয়ের দিকে। নিলয় বলল, কিছু বলবা তুমি? বলো। আবির, আমি ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল অফিসার। শুধু আমি না, নেহাও আমার সাথেই আছে। আমরা দুজন একই ব্যাটালিয়নের অফিসার। আমাদেরকে স্পেশাল এজেন্সিতে রাখা হয়েছে। আমরা আমাদের মতো করেই অপরাধীদের ধরতে পারবো। হার্ট মানি নামের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মালিক হলো আরিয়ান। আরিয়ান কেবল কোম্পানির মালিক না, সে আন্ডারগ্রাউন্ডের ড্রাগসের বিজনেসও করে। আমরা আদনান স্যারের হেল্প নিয়ে আরিয়ানের সাথেই যুক্ত থাকা আমার বাবার খবরও পাই, তিনিও ওই কোম্পানির সাথেই যুক্ত আছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমার বাবা সহ বাবার বন্ধুরা ওই আরিয়ানকে মেরেই কোম্পানি দখল করতে চায়। সেই জন্য নিলয় নামের এক হিংস্র মাস্তান, যে কিনা ক্ষমতা দখলের নেশায় সব কিছু করতে পারে, তাকে আমার বাবারা নিয়ে আসে আরিয়ানকে মারার জন্য। তাই আমি আর নেহা ভাগ হয়ে নিলয় ও আরিয়ানকেই খুঁজছি। ও আরিয়ানকে খুঁজছে, আমি নিলয়কে। কিন্তু এই কাজের জন্য কখনো নিজের জীবনে যে একটা ভালোবাসা নামক অনুভূতি আছে সেটা কোনোদিন ভেবেই দেখিনি। তবে হ্যাঁ, এবার ভাবার সময় এসেছে। আমি ভাবি তাকে নিয়ে। সে খুব সাধারণ একজন, অসাধারণের মাঝে সে বিশাল কিছু। সত্যি বলতে অনেক ছেলেই প্রপোজ করেছে,
ভালোবাসার অফার বিভিন্নভাবেই দিয়েছে, কিন্তু কারোর অফারই কখনো সাড়া দেয়নি। তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি নীরব একটা ছেলে ছিলে। অবশ্য তোমার গেট আপ দেখে হাসিই পেয়েছিল, কিন্তু তুমি অনেক জিনিয়াস। তোমার কথা বলার ধরন, তোমার কথাগুলো খুব সাধারণ হলেও সেটা আমার কাছে বিশাল কিছু। তোমাকে নিয়ে কেবল আমি ভাবেছি, অনেক কিছু খুঁজেছি নিজের মাঝে তোমাকে নিয়ে, বারবার প্রশ্ন করেছি আমি কেন তোমাকে নিয়ে ভাবছি। আসলে সহজ করে বলি, আমি তোমাকে ভালোবাসি আবির। আমি আমার ব্যাপারে তোমাকে কোনো কিছুই গোপন রাখিনি, তোমাকে সবটা বলেছি আবির। জানি না তোমার অ্যান্সার কি হবে, তবে তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। নিলয় কিছু বলল না। সে কি এখন কি বলবে সেটাও বুঝতে পারছে না। যে মেয়ে তাকেই ধরার জন্য স্পেশাল ফোর্স হিসেবে নিয়োজিত, সেই মেয়েকেই তাকে ভালোবেসে ফেলেছে, তাকে কাছে পেতে চাইছে। এবার ওদিকে নেহা, মাস্তান জগৎটাকে ধ্বংস করার জন্য স্পেশাল ফোর্সে নিয়োজিত সেই মেয়েটাও নিলয়কে ভালোবেসে, আবার নিলয় নেহাকে ভালোবাসে। সবটাই গোলমেলে হয়ে যাচ্ছে, নিলয় কিছুই ভাবতে পারছে না। নেহা কোকের বোতল নিয়ে নিলয়ের দিকে আসতে থাকে। দূর থেকে দেখে নিলয় নিধির সাথে গল্প করছে। নেহার আগে কোকের বোতল দুটো নিচে ফেলে দেয়। নিলয় সেটা দেখতে পায়, কিন্তু নিধি প্রশ্ন করে, আবির বলো না, আমাকে ভালোবাসো কিনা? দেখো নিধি, আমি কখনো এসব নিয়ে ভাবিনি। আর তাছাড়া আমার সম্পর্কে তুমি কিছুই জানো না, হয়তো জানার পর আর ভালোবাসবে না। কেন, তুমি কে? আমি সাধারণ মানুষ, তবে জানি না কেমন। আচ্ছা ভাই, পরে কথা বলবো। নিলয় চলে আসতে যাবে তখনই সেদিনের কেরানি এসে ডাক দেয় নিলয়কে। আবির, নসু ম্যাম তোমাকে ডাকছে। আচ্ছা নিধি ভাই, পরে কথা বলবো। নিলয় আর দাঁড়ালো না, তাড়াতাড়ি নিধি থেকে বিদায় নিয়ে নুসু ম্যামের অফিস রুমের সামনে এসে দাঁড়ালো। ম্যাম নিলয়কে দেখে ভেতরে আসতে বলে। নিলয় ওনার সামনে এসে দাঁড়ালো। ম্যাম বসতে বলল ওকে। আবির, তোমাকে একটা গল্প বলার আছে। জি ম্যাম। আমার একটা ছেলে আছে, কিন্তু আমি আমার ছেলের সাথে 5 বছর ধরে কথা বলি না। আর আছে আমার হাজব্যান্ড, ওনার সাথেও আমি 7 বছর ধরে কথা বলি না, আর না কোনো যোগাযোগ রেখেছি। কিন্তু ওরা জানে আমি কোথায় থাকি, কী করি, কখন কোথায় কী করছি, সবটাই তারা জানে। জানো সে কে? সে হলো আরিয়ান। আরিয়ান আমার ছেলে, আর ওর বাবা আমার হাজব্যান্ড। ছোট্ট একটি সংসার ছিল আমাদের, কিন্তু হঠাৎ করেই সব যেন ভেঙে যায়। জানতে পারি আমার হাজব্যান্ডের আরও একটি বউ আছে, আর আমি ওর প্রথম বউ হলেও সে আমাকে না জানিয়ে আরও একটি বিয়ে করে। ওই বউটাকে আমি কোনোদিন দেখিনি, আর জানিও না কোথায় থাকে। আমি আমার ছেলেকে নিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরিয়ানকে ওর বাবা নিজের কাছে রেখে দেয়, আর দিনকে দিন জানোয়ার তৈরি করে। ভাবছো আমার ছেলেকে আমি কেন গালি দিচ্ছি? কারণ সে এটার যোগ্য। আরিয়ানকে নাকি নিলয় নামের একটা ছেলে মারতে চায়। সেদিন থেকে নিলয়কে খুঁজছি, কারণ ওরকম ছেলে আর হাজব্যান্ড আমার চাই না। জানো, আরিয়ান এসেছিল অনেক আগে আমার কাছে। ওকে ভালো পথে আনার জন্য অনেক চেষ্টাও করেছি, কিন্তু জানো ও কী করেছিল আমার সাথে? এই দেখো। নুসু ম্যাম কথাটা বলে ওনার বুক থেকে শাড়িটা হালকা নামিয়ে দেয়। ওনার বুকে সিগারেটের আগুনেরও পোড়ানো দাগ, একটা নয় অনেকগুলো। নুসু ম্যাম কাঁদছে, কাঁদতে কাঁদতে তিনি বলেন, সেদিনের পর অনেক কষ্ট পেয়েছিলাম আমি। মনে মনে বলেছিলাম আরিয়ান ঠিক এমন একটা হিংস্র লোকের কাছে পড়বে। দেখো না, সত্যি সত্যি নিলয় নামের একজন এসেছে আরিয়ানকে মারতে। নিলয়কে আমি খুঁজি। ভাবছো তোমাকে কেন আমি এসব বলেছি? আসলে তোমাকে আমার সন্তানের মতো ভালোবেসে ফেলেছি। আমার তো কেউ নেই, তোমার কথাগুলো শুনলে খুব আপন মনে হয় তোমাকে। এই জন্য কষ্টগুলো তোমাকে বললাম। কাউকে কোনো দিন আমার কষ্ট শেয়ার করিনি। আবির, তুমি এমনভাবে থেকো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমাকে ম্যাম নয়, মা বলে রেখো। যখন শুনেছিলাম তোমার কেউ নেই, তখন থেকে তোমার প্রতি মায়া বেড়ে গেছে। করুণা করছি এমনটা ভেবো না। ভালোবেসে তোমার পাশে একজন মা হিসেবে থাকতে চাই। নিলয় স্তব্ধ হয়ে শুনতে থাকে নুসু ম্যামের কথা। দিনকে দিন আরিয়ানকে মারার তীব্রতা বেড়েই চলেছে নিলয়ের মনে। নিলয় উঠে দাঁড়ালো, ম্যামের হাতে হাত রেখে সন্তানের ভালোবাসা দৃষ্টিতে তাকালো নিলয়। নিজের মায়ের কথা মনে পড়ে ওর। প্রথম যেদিন ওর মায়ের রক্তে বমি হয়েছিল, সেদিন নিলয় দৌড়ে মায়ের কাছে আসে।
মা, তোর কি হয়েছে? কেন এমন করে বমি করিস? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এমনিতেই হঠাৎ বমি হইল। ফরহাদ মহাসনের কাছে কিছু টাকা পাবো। আন বাবা, রান্না হয়নি, ঘরে খাবার নাই। আচ্ছা মা, তুই বস, আমি টাকা আইনা দিতেছি। কয় টাকা পাবি রে মা? 500 টাকা পাবো, অনেক দিন হইল দেয় না। আচ্ছা মা, আমি যাইয়া আনতেছি। নিলয় হিসাব করলে তখন ক্লাস 4-এ পড়ে। সে দৌড়ে মহাজনের দোকানে যায়, মহাজনের কাছে যেয়ে বলে, চাচা, আমার মা কাম করছিল, টাকা দেন। টাকা নিবি? দাঁড়া। মহাজন 200 টাকা নিলয়ের হাতে দেয়। নিলয় দাঁড়িয়ে থাকে। মহাজন বলে, কিরে খাড়াই আসস কেন? যা, তোর টাকা তো দিছি। আরও 300 টাকা দেন। মা কইছে 500 টাকা পাইব আপনার কাছে। যা শালা এখান থেকে। টাকা কি খামাই করা লাগে না? চাইলি আর দিয়া দিলাম। তোর মা যে সেদিন আইসা খাবারের উপর রক্তভূমি কইরা দিছে। কয় টাকা লস গেছিল জানস? আমি বইলা টাকা দিছি, অন্য কেউ তোর মারে টাকা দিত না। যা এখান থেকে। নিলয়কে লাথি দিয়ে বের করে দেয়। সেদিন নিলয় বুঝেছিল দুনিয়াটা কতটা কষ্টকর। এখানে নিজের অধিকার আদায় করে নিতে হয়, নিজের পাওনাটা আদায় করতে হয়। মানুষ কুকুর না, তবে কুকুরের মতো পেছনে পড়ে থাকতে হয়। সেদিন ওর মা মুচকি এসে নিলয়কে বলেছিল, বাজান, চিন্তা করিস না, একদিন দেখবি তুই অনেক বড় লোক হবি, অনেক টাকা হইব তোর। সেদিন না খাইয়া কষ্ট পাবি না আর। নিলয় কথাটা শুনে ওর মাকে বলেছিল, মা, সেদিন তুই বড় রানীর মতো কইরা থাকবি, তোর পাশে অনেক কাজের লোক থাকবে দেখিস। ওর মা মুচকি হাসে। নিলয় সেদিন ওর মায়ের হাসির মানে বোঝেনি, তবে মায়ের হাসিতে নিলয় মাকে জড়িয়ে ধরে। এরপর নিলয় তার মাকে আর পায়নি পাশে, অথচ আজকে সে আরও একটি মা পেয়ে গেল। নতুন শহরে এসেছিলাম খুন করতে, শহরটা আমার করে নেওয়ার জন্য এখানে আসি। এখানে এসে খনি হিসেবে পরিচিত হতে চেয়েছি। ভেবেছিলাম শহরের সব মানুষগুলো টাকা আর ক্ষমতায় চেনে, সেই টাকা আর ক্ষমতা আমি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আমার ধারণা ভুল। এখানে কিছু মানুষ আছে যারা এমনিতেই মানুষকে ভালোবেসে ফেলে। ভালো মানুষের রূপে এসে আমি ভালো মানুষ পেয়েছি, আর পেয়েছি তাদের ভালোবাসা। আর হিংস্র খুনি মাস্তান হিসেবে আসলে হয়তো ভালোবাসা পেতাম, তবে সেটা মনের ভালোবাসা নয়, পেতাম আমি ভয়ের ভালোবাসা। ভয় দেখিয়ে সব কাজ করে নিতে পারলেও ভালোবাসাটা হয়তো পেতাম না। তবে কি আমি ছেড়ে দেব মাস্তানের এই রাজত্বের সিংহাসন, নাকি এই রাজত্বে মাস্তানের সম্রাট হয়ে হিংস্রতার ঝড় তুলে দেব? জানি না কি হবে, তবে আমি আমার ওয়াদা পূরণ করে হয়ে যাব ভালো একজন। বেঁচে থাকবো নেহাকে নিয়ে, যেখানে ভালোবাসা ছাড়া থাকবে না অন্য কিছু, থাকবে না প্রিয় মানুষের হারানোর ভয়ে প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো, থাকবে একটি সংসার, আর হবে অনেক ভালোবাসার মানুষ। ম্যাম, আপনার কি মন খারাপ? পরীর কথা শুনে নেহা পরীর দিকে তাকালো। পরী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নেহা কিছুই বলল না। পরী নেহার কাছে এসে দাঁড়ালো। নেহাকে বলল, ভাইয়া কি আপনার লগে কথা বলেনি, এই জন্য মন খারাপ? ভাইয়ার সাথে আপনি কেন কথা বলেননি? তোর ভাইয়া অন্য কারোর সাথে ব্যস্ত থাকে, আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসে তো, কিন্তু আপনি বলছেন না। আর ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে দেবেন কেন? জোর কইরা হইলেও ধইরা রাখবেন, দরকার হলে পা ভাইঙা রাইখা দিবেন। ঠিক বলেছিস, আজকে আসুকো। আরিয়ান বসে আছে, ওর ফোন বাজতে থাকে। তাকিয়ে দেখে অভির নাম্বার, রিসিভ করেও। অভি বলতে থাকে, ভাই, আপনার নেহার সাথে আবিরের প্রেম আছে, ওকে তুলে আনবো? তুলে নিয়ে আয়, আবিরকে আমার দরকার আছে। কিন্তু জয় নামের একটা ছেলের সাথে ঝামেলা বেঁধে গেছে। জয়কে পরে দেখা যাবে, আবিরকে তুলে আনাকে। ঠিক আছে ভাই, আমরা কালকেই আবিরকে তুলে আনবো। আপনি চলে আসুন গ্যারেজে, ওখানেই ওকে পাবেন। তুলে আনার সময় যেন নেহা সবটা দেখে, আবিরের পেছনেও নেহাও যেন আসে। আচ্ছা ভাই। অভি প্ল্যান সাজাতে থাকে, আবিরকে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু ওরা তো জানে না আবির আসলে কে।
ভাই, বাসায় যাবা না? নেহা ভাবি ৬৬টা কল করেছে। নিলয় বাইকের উপর বসে আছে, হাতে বিয়ারের বোতল। সেই ছোট নদীর পাড়ে বাইক রেখে বাইকের উপর বসে আছে ও। পিছনে গাড়ির উপরে বসে আছে মাসুম, অর্ক আর সিয়াম। মাসুম ফোন হাতে নিয়ে নিলয়ের কাছে এসে কথাটা বলল। নিলয় বলল, আরিয়ান হলো নসু ম্যামের ছেলে, কিন্তু ম্যাম ওকে পছন্দ করে না। क्या ट्विस्ट है। जंगल का शेर से एक बहुत बड़ा इमोशन आता है, उसके इमोशन को मैं फायदे में लूँगा। আরিয়ানের সাথে ম্যামের কোনো সম্পর্ক নেই। আরিয়ান যে ম্যামকে ভালোবাসে সেটার কোনো পাত্তা নেই। ম্যামও আরিয়ানকে চায় না। ভেবেছিলাম ম্যামকে সামনে রেখে আরিয়ানকে ডাকবো, তারপর তাকে শাট করে বুকে গুলি করে মারবো। বাট কাহানি মে টুইস্ট বহুত আচ্ছা হে মেরা ভাই। মাসুমেরা জানে নিলয় এখন ফুল নেশাতে ডুবে গেছে। এখন সে নেশার করে কথা বলছে। নেশায় বুঁদ হয়ে খুনের নেশায় সে আপাতত বেসামাল হয়ে কথা বলছে, তবে কথাগুলো সঠিক। মাসুম আবারও এসে বলল, নেহা ভাবি। আরে রাগ তোর নেহা, ও পুলিশের লোক, আমার থেকে গোপন রেখেছে। সুযোগ পেলে সে আমাকে বুম করে উপরে পাঠিয়ে দেবে। বাট আই ডোন্ট ওয়ান্ট ইট। আই অ্যাম দ্য কিলার অফ রাফিয়ান সিটি। অর্ক, নীলাকে বড্ড মিস করছি রে। জানি না নীলাকে কে মেরেছিল। নসু ম্যামের মানে আরিয়ানের বাবা নিজেই। নীলার খুনের সবটা দোষ পড়ে ওর নিজের বাবার উপর। উনি এখনও নীলার খুনের দায়ে জেলখানাতে। আরিয়ানের বাবা মাস্টার মাইন্ডার। আই হেড হিম অ্যান্ড আই উইল কিল হিম। নীলা আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আরিয়ানের বাবা বুঝে যায় নিলয়ের দুর্বলতা নীলার জন্য ছিল। কিন্তু আমি আসার আগেই নীলাকে মেরে দামি গাড়িতে করে চলে যায় আরিয়ানের বাবা। নীলা আমাকে সবটাই বলে চলে যায় আমাকে ছেড়ে। কমিটমেন্ট ইস্যু হয়ে যায় পার্সোনাল ইস্যু। ওদের সবাইকেই মারার জন্য শহরে আসি। প্ল্যান ছিল যেভাবেই হোক নেহার সাথে থাকতেই হবে আমার। তাই প্ল্যান অনুযায়ী ওর গাড়ির সামনে যেয়ে দাঁড়াই। আর তারপর সবটা তো তোরা জানিসই, কিন্তু জানতাম না আমার মতো আরও মাইন্ড গেমারের এই শহরে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। নেহা একজন পুলিশ অফিসার, মেনে নিয়েছিলাম সবটা। কিন্তু যখন নিধি বলল সে ওর পুরনো বান্ধবী, নিধিও একই ব্যাচের পুলিশ, জানিস, তখন ইচ্ছে করছিল সবগুলোকে ওপেন গুলি করে মেরে দিতে। কিন্তু না, মারিনি, কারণ মাইন্ড গেমাররা রাগ দেখায় না। প্ল্যান সাজানোর আগ মুহূর্তেই নসু ম্যাম বলে আরিয়ান ওর ছেলে, আর তিনি নিলয়কে খুঁজছে ধন্যবাদ দেওয়ার জন্য। আর এদিকে আমি শালা আবির সেজে ভালো মানুষের মুখোশ পরে নেহার ভালোবাসা পাচ্ছি, নিধির ভালোবাসা নিচ্ছি, ম্যামের থেকে সন্তানের ভালোবাসা পেয়েছি। তোরা বল, ভালো মানুষের দাম আছে কিরে বল? আছে আছে। ভালো মানুষের দাম আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। কিন্তু ওরা জানে না আমি খারাপ একজন। তবে এবার সময় হয়ে এসেছে খারাপটা দেখানোর। আর সহ্য হচ্ছে না। হারিয়ান আর ওর বাবাকে চাই আমার। আমি ভালো না, আমি খারাপ। সিয়াম নিলয়ের পাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ জমেছে। সিয়াম বলল, ভাই তুমি ভালো মানুষ, মিষ্টিকে সাহায্য করেছো। মিষ্টিকে যারা খারাপ বানিয়েছে তাদেরকে তুমি মেরে ফেলছো। মিষ্টির মায়ের সাথে মিষ্টির কথা বলিয়েছো, মিথিলাকে হেল্প করেছো, নেহাকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে মেরেছো। মেমের বুকে ভালোবাসার সন্তান হিসেবে এটাই পেয়েছো। আমি বলি কি, মস্তানি ছেড়ে দাও। মাস্তান জগতের নিলয়ের থেকে নিজেকে সরিয়ে ভালোর মধ্যে আবির হয়ে বেঁচে থাকো সবসময়। আমরাও তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো আজীবন। তোমার দিকে আসা পিস্তলের গুলিও আমরা আমাদের বুকে নেব। কিন্তু ওরা তো আমাকে ভালো থাকতে দেবে না। আরিয়ানকে মারার জন্য আমাকে এনেছে, আবার আমাকে মারার জন্য ওরা অন্য কাউকে আনবে। সবগুলোকে মেরে ফেলবো। চলো মিশনটা স্টার্ট করি। আজ না, সময় মতো করব। রেডি থাকিস। আমি যার সাথে দেখা করি না কেন, আগে থেকে তার দুর্বলতার জায়গা তোরা দখল করে রাখবি। চল বাসায় যাব। তোরা চলে যা, আমি একাই যেতে পারবো। ভাই,
বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। চলো তোমাকে পৌঁছে দেই। বললাম না চলে যা তোরা, আর পিস্তলটা দে। ওরা চলে যায়। নিলয় পায়ের বুটের সাথে পিস্তল আটকে হাঁটতে থাকে। সমীকরণটা বেশ গোলমেলে লাগছে ওর কাছে, সব যেন প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় এগিয়ে যাচ্ছে। পকেটে ফোন বেজে উঠে ওর, হাতে নিল ফোন। নেহার কল। নিলয় রিসিভ করে। আবির, কোথায় তুমি? বাসায় কেন আসছো না? চলে ঠং করে একটা শব্দ হয়। নিলয়ের হাত থেকে ফোন পড়ে যায়। নেহা ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। নিলয় মাথায় হাত দেয়, দেখে রক্ত বের হচ্ছে। পিছনে তাকায় ও, 10 জন ছেলে দাঁড়িয়ে আছে। অভির হাতে লোহার রড। নিলয় বলে, আয় দেখি কে সামনে থেকে আমাকে টাচ করে। পিছন থেকে বাঘের শিকার করা মাংসের টুকরো ভীতু শিয়ালি চুরি করে, আর সিংহ এসে থাবা দিয়ে সামনে থেকে মাংস কেড়ে খায়। নিলয় এগিয়ে যাবে, তখনই পিছন থেকে আরও একজন মাথায় বাড়ি দেয় নিলয়ের। নিলয় মাটিতে পড়ে গেল। কোনো রকমে চোখ খুলে তাকিয়ে দেখে রোহান দাঁড়িয়ে আছে, পিছনে সোহেলও আছে। রোহান আগে থেকেই অভির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে, তাই ওরা সবাই এখন এক জায়গায়। নিলয়ের চোখ লেগে আসতে থাকে, আর কিছুই দেখতে পায় না ও, চোখ লেগে যায়। শালাকে ধর, তুলে নিয়ে চল সামনের জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গাতে, ওখানেই শালাকে মেরে আরিয়ানকে ডাকবো। চাচা ফিরে চলো, আমার অনেক ভয় করছে। ওকে এখানেই মেরে ফেলো, পরে হয়তো নাও সুযোগ আসতে পারে। সে আর উঠতেই পারবে না। নেহা ওর অফিসে কল দেয়, নিলয়ের নাম্বার পাঠিয়ে দিয়ে লোকেশন বের করতে বলে। কিছু সময় পর লোকেশনে ঠিক